আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি। ওকে। সো আপনারা বেশ কিছু রিকুইজিশন পাঠাইছেন আপনারা বা রিকোয়েস্ট পাঠাইছেন, কি বিষয় নিয়ে আমরা ডিসকাশন করতে পারি সেটা নিয়ে। প্রথম থেকে যদি আসি, আবুল বাশার সাহেব পাঠাইছেন আপনার ডিসেম্বর 19 এর 2C 3C, জুন 18 এর কোশ্চেন নম্বর 6A। আচ্ছা, 17 তো পরে পাঠাইছেন, এটা আমি দেখি না, এখনো দেখবো। ইমরান খান পাঠাইছেন জুন 2020 কোশ্চেন নম্বর 2C আর কোশ্চেন নম্বর 3। এই তো। আর পরবর্তীতে আশিক সাহেব পাঠাইছেন, এটা আমি এখনো দেখি নাই কোশ্চেন নম্বর, আমরা এক পাশ থেকে ডিসকাশন করব। আর এর আগে মনে হয় আশরাফি পাঠাইছিলেন 2021 এর ডিসিশন ট্রি, তাই না? জি স্যার, আরো কিছু কোয়েশ্চেন ছিল সাথে। আরো কোশ্চেন, হ্যাঁ আরো কিছু ছিল। আচ্ছা, আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাশন করব। ওকে স্যার। আমরা ছোট ছোট দুই একটা থেকে শুরু করি, আগে আমরা টাপ ওয়ানে না যাই, তারপর আমরা মোটামুটি একে একে দেখবো। আমরা যদি ছোট একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি, আমরা লেটেস্ট থেকে শুরু করি। লেটেস্ট বলতে এটা ঠিক সবারটার সাথে সবারটা মিলবে না, তারপরে একটু পেশন নিয়ে দেখেন কোনটা দেখা যায়। যেমন আমরা দেখলাম 2020 আমরা কোশ্চেন 2 আর 3 একটু দেখি, 2টা একটু দেখি, দেখার পরে আমি ডিসিশন ট্রিটা দেখাবো, তারপর 3 দেখাবো। এরপরে 20 করতে বলে আমরা ডিসেম্বর 19 এ যাব। এইভাবে আমরা এক পাশ থেকে যাচ্ছি। 2020 কোশ্চেন নম্বর 2C, ইমরান খান যেটা বলছেন এটা আমরা একটু দেখি। কোশ্চেন আমরা কিছু ভুল আছে আনসারে, এটা নিয়ে আমরা কাজ করছি অলরেডি। জুন 2020, জুন 2020। এইটা নিয়ে সমস্যা বলছেন না ইমরান খান? স্যার এই অঙ্কটাতে স্যার এই যে এতে সমস্যা হচ্ছে গিয়ে যে নাই স্যার, আমরা হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে গিয়ে যে সিতে একটু যাই। সি এর স্যার ওই যে প্ল্যানিং ভেরিয়েন্স, সিতেই তো আছে, সিতেই তো আছে, আমি সি দেখাচ্ছি। জি স্যার এক্স্যাক্টলি স্যার, জি স্যার, হ্যাঁ শিওর স্যার, শিওর। জি স্যার। আচ্ছা, এটা নিয়ে আমরা শুরু করি, এরপর আমরা এক এবং 2 একটু এটা একটু ছোট আছে, একটু কথা বলবেন। জি ঠিক আছে। জি, এখানে দেখেন প্রোডাক্ট বি রিকোয়ার্স 4.5 কেজি অফ ম্যাটেরিয়াল পার ইউনিট। এটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দেওয়া আছে। দ্য স্ট্যান্ডার্ড প্রাইস অফ দ্য ম্যাটেরিয়াল ইজ টাকা 6 পার কেজি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি রিকোয়ার্ড পার ইউনিট আর স্ট্যান্ডার্ড প্রাইস অফ ম্যাটেরিয়াল এটা দেওয়া আছে। এটা অরিজিনাল স্ট্যান্ডার্ড। The budgeted production for the last month was 750 units. Actual results were as follows. তাহলে অ্যাকচুয়াল রেজাল্ট দেওয়া আছে, ম্যাটেরিয়াল ইউজড কতটুকু, কত কোয়ান্টিটি দেওয়া আছে, প্রোডাকশন কত ইউনিট এটা দেওয়া আছে, ম্যাটেরিয়াল কস্ট দেওয়া আছে। Due to worldwide increase in the price of the material used, it was realized after the month had ended that a more realistic material standard price would have been টাকা 6.50 per kg. তার মানে এদের রিভাইজ স্ট্যান্ডার্ড হচ্ছে, স্ট্যান্ডার্ড প্রাইসটা তারা রিভাইজ করছে ম্যাটেরিয়ালের, আর কোনো কিছু রিভাইজ করে না।
তো ফার্স্টে আমাদের বলছে ক্যালকুলেট প্ল্যানিং এন্ড অপারেশনাল ভেরিয়েন্সেস ফর ম্যাটেরিয়াল কস্ট ফর দ্য মান্থ। তো আপনাদের যেটা বলছিলাম যে প্ল্যানিং ভেরিয়েন্স এবং অপারেশনাল ভেরিয়েন্স, প্ল্যানিং আমরা বলছিলাম যে এই ভেরিয়েন্সটা বেসিক্যালি অরিজিনাল প্ল্যান এবং রিভাইজড প্ল্যান, এই দুটো ডিফারেন্স। তো এখানে দেখেন আমাদের অরিজিনাল প্ল্যান ছিল হচ্ছে যে 6 টাকা করে ম্যাটেরিয়ালের প্রাইস হবে পার কেজি, বাট এটা পরে রিভাইজ করে নিয়ে আসছে সিচুয়েশন বা কনটেক্সট চেঞ্জ হওয়ার কারণে 6.5। তো প্রাইসটা কি বাড়ছে না কমছে? কস্ট কি বেড়ে গেছে না কমে গেছে? স্যার কষ্ট বেড়ে আমাদের গেছে। বেড়ে গিয়েছে। কস্ট বাড়লে কি হয়, ফেভারেবল না আনফেভারেবল? আনফেভারেবল। তাহলে আমাদের প্ল্যানিং ভেরিয়েন্স আনফেভারেবল হবে, এটা আমরা বুঝতেই পারছি, তাই না? ঠিক কি না? জি এটা স্যার। কিন্তু আমরা বুঝতেই পারছি যে জি স্যার, প্ল্যানিং বুঝতে ভেরিয়েন্স পেরেছি। কি হবে, আনফেভারেবল হবে। এখন দেখেন কতটুকু আনফেভারেবল হবে। আপনারা ফর্মুলাটা মনে আছে যে যখন আমরা প্রাইস ভেরিয়েন্স করতাম তখন আমরা কি করতাম? কারো মনে আছে ফর্মুলা না ভুলে গেছেন? স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস মাল্টিপ্লাইড বাই হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি, রাইট। অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমরা কাজ করতাম। সো এইখানে কিন্তু আমাদের কোয়ান্টিটি নিয়ে মাথা ব্যথা নাই, মাথা ব্যথা কি নিয়ে? আমাদের প্রাইসটা নিয়ে, তাই না? মাথা ব্যথা হচ্ছে প্রাইসটা নিয়ে। সো এইখানে কি সমাধানে কোনো সমস্যা হয়েছে না আপনারা? সলিউশনে কি প্রবলেম মনে হয়েছে কারো? সো অ্যাকচুয়াল প্রোডাকশন কত? 780 ইউনিট। units। প্রতি ইউনিটে কত করে লাগার কথা? 4.5 কেজি। 5 কেজি। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস ছিল কত করে? 6 করে, তাই না? এটা ছিল স্ট্যান্ডার্ড আর হচ্ছে 6.5, এটা হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড। এখানে কি কোনো প্রবলেম মনে হচ্ছে আপনাদের? স্যার আমরা যদি 780 ইউনিট এবং প্রতি ইউনিটের জন্য আমাদের স্ট্যান্ডার্ড ধরা আছে 4.5 কেজি করে, তাহলে যদি আমরা 780 কে 4.5 কেজি দিয়ে গুণ করি তাহলে তো স্যার অনেক বেশি আসে, 3510 ইউনিট। আচ্ছা, কিন্তু আমাদের অরিজিনাল ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে যে আমরা অ্যাকচুয়াল কোয়ান্টিটি নিয়ে কাজ করবো, তাই তো? জি স্যার। এটাই কনফিউশনের জায়গা, তাই তো? আর তো কোনো জায়গা জি নেই। স্যার। আর জি 6 স্যার, আর 6.5 নিয়ে তো কোনো প্রবলেম নাই, তাই না? না স্যার। জি স্যার। আচ্ছা, এই জায়গাটা একটা সমস্যা করছে। তাহলে একটা সমস্যা হচ্ছে যে আমরা স্যার এই অঙ্কগুলোতে এসে আসলে এখানে বলেন বলেন কিছু বলতেছিলেন, বলেন, সমস্যা নেই, বলেন। স্যার বললাম যে স্যার এই অঙ্কগুলোতে এসে এইসব ছোটখাটো বিষয়ে গিয়ে আসলে কনফিউশনে পড়ে যায়। আচ্ছা, স্যার বলতে চাচ্ছিলাম যে এই অঙ্কগুলোতে এসে এই ধরনের ছোটখাটো বিষয়ে এসে কনফিউশনে পড়ে যায়, তখন আর শেষ পর্যন্ত সমাধান করে আসতে পারি না। রাইট। এখন সলিউশনে কিছু কিছু জায়গায় ভুল আছে, হ্যাঁ, সলিউশনেও কিছু কিছু জায়গায় ভুল আছে, এইগুলো রিলায়েবল সলিউশন সবগুলোই দেওয়া হয় না। অনেক হয়তো বা ম্যাথ চেঞ্জ করছে কিন্তু সলিউশনটা চেঞ্জ করে নাই। এই কারণে দেখবেন যেমন পুরো অঙ্কই ভুল আছে এরকমও দেখাচ্ছে আপনাদেরকে যে কিভাবে সলিউশন গুলো ভুল করে রাখছে। তারপরে আমাদের যে থিওরি আমরা শিখছিলাম সেখানে আপনাদের মতে হচ্ছে এটা করতে হবে কি দিয়ে?
আপনি বলতে যাচ্ছেন যে এই যে 2250 কেজি এটা দিয়ে করবো, তাই তো? এখানে প্রবলেম তো আপনাদের, তাই না? আমার কথা বুঝতে পারছেন সবাই? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। ওই যে ইমরান ভাই। স্যার আমি শুনতে পাচ্ছি স্যার, মাঝে মাঝে একটু স্যার নেটওয়ার্ক ডাউন করে। ইটস ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। এখানে তো আমি আপনাদেরকে সবগুলো অঙ্ক দেখাইছিলাম না এই চ্যাপ্টারে? জি স্যার। তবে স্যার আমার এখানে মনে হচ্ছে যে প্ল্যানিং ভেরিয়েন্স তো ঠিক আছে স্যার, কারণ প্ল্যানিং এ তো হ্যাঁ, আমার তো মনে হয় কোনো সমস্যা নাই। স্ট্যান্ডার্ড আর অরিজিনাল স্ট্যান্ডার্ড এই দুইটা ডিফারেন্সটা হচ্ছে প্ল্যানিং ভেরিয়েন্স। রাইট রাইট রাইট। এখানে অনেকে এখানে কনফিউজ হয়েছে কোন জায়গায়, এখানে অনেকে কনফিউজ হয়েছে এই জায়গায় যে এখানে আমরা কোনটা ইউজ করতে যাচ্ছেন। ওই যে আপনি অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইউজ করতে যাচ্ছেন, এটা কি অনেকে ইউজ করতে যাচ্ছেন? না স্যার, এটা তো ইউজ হবে না স্যার, এটা তো আর প্ল্যানিং করতে হয় না, এটা তো অপারেশনাল। রাইট 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 রাইট। প্ল্যানিং এ তো স্ট্যান্ডার্ডটাই আমরা কাউন্ট করব। রাইট, এই অঙ্কটা কোনো আমার মনে হয় প্রবলেম নাই কোনো, কারণ 780 ইউনিট তৈরি করার কথা ছিল 4.5 কেজি। এটা নিয়ে আমাদের মাথা ব্যথা না, আমাদের মাথা ব্যথা কি নিয়ে? এটা কি প্রাইসটা নিয়ে, তাই না? 0.5 করে বেশি লাগছে। রাইট। তাহলে এটা তো বুঝছেন সবাই। আমরা আগেই যেটা বললাম যে আমাদের লাগার কথা ছিল 6 টাকা পার কেজি, লেগে গেছে 6.5 টাকা পার কেজি। সো অ্যাকচুয়াল প্রোডাকশন যেটা দেওয়া আছে সেটাতে 4.5 কেজি করে লাগার কথা। সো এটা নিয়ে কোনো সমস্যার কথা না, অ্যাডভান্স বুঝতে পারছেন। এটা তো ক্লিয়ার, তাই না? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এখন আমরা এই অপারেশনাল ভেরিয়েন্সটা দেখি। অপারেশনালেও সমস্যা হওয়ার কথা না, কারণ হচ্ছে যে অ্যাকচুয়াল কস্ট দেওয়া আছে আমাদের কোশ্চেনে। কত দেওয়া আছে? এটা অ্যাকচুয়াল কস্ট দেওয়া আছে কত? 14,175। কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আমরা কি করব, যখন আমরা অপারেশনাল ভেরিয়েন্স করব তখন আমরা কি নেব? অরিজিনাল স্ট্যান্ডার্ড না রিভাইজ স্ট্যান্ডার্ড? এটা তো সবার মনে আছে, তাই না? জি স্যার। যখন আমরা কি করি অপারেশনাল ভেরিয়েন্স বের করি তখন কোনটা নিয়ে আমরা সবসময়? রিভাইজড, যেটা আমরা স্ট্যান্ডার্ড রিভাইজ করি সেটা। কারণ অলরেডি আমরা এখানে প্ল্যানিং এবং প্ল্যানিং ভেরিয়েন্সের ডেফিনেশনটা আমরা দেখে ফেলছি। সো এখানে যখন আমরা অপারেশনাল ভেরিয়েন্স করব সবসময় রিভাইজ স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করব। সো এখানে আমাদের তো দেওয়া আছে কত কেজি ইউজ অ্যাকচুয়ালি পারচেজ করা হয়েছে, কত কেজি ইউজ করা হয়েছে, এবং সেটার প্রাইস হচ্ছে 6.5 করে। সো এখানে তো আর প্রবলেম হওয়ার কথা না। এটা ক্লিয়ার? এটা না এখানে প্রবলেম আছে কারণ? তাহলে আমাদের রিভাইজ স্ট্যান্ডার্ড অনুসারে 2250 কেজি কিনতে লাগার কথা 14,625 টাকা, কিন্তু এখানে দেখা যাচ্ছে এরা খরচ করছে 14,175 টাকা দিয়ে কিনে ফেলছে। 450 টাকা সেভ করছে, এই জন্য ফেভারেবল ভেরিয়েন্স। ওকে, এটা ক্লিয়ার? ক্লিয়ার স্যার এটা। ওকে, এখন অপারেশনাল ইউজেস ভেরিয়েন্স। ইউজেস নিয়ে তো কোনো ঝামেলা নাই। ইউজেস নিয়ে ঝামেলা নাই, ঝামেলাটা ছিল প্রাইস নিয়ে। তো কত ইউজ করার কথা আর কত ইউজ করছে দেখেন। ইউজ করছে কত? 2250 কেজি। ইউজ করার কথা কত? 780 ইউনিট তৈরি করতে 4.5 করে লাগবে। তো 780 ইউনিট তৈরি করতে 4.5 করে লাগলে লাগার কথা ছিল হচ্ছে অ্যাকচুয়াল যে প্রোডাকশন হয়েছে তার জন্য লাগার কথা 3510 কেজি, লাগছে 2250 কেজি। তাহলে কম লাগছে 1260 কেজি। ওকে, তাহলে এটা আমাদের ফেভারেবল ভেরিয়েন্স। এটার প্রাইস কত করে? আমরা জানি যে অপারেশনাল ভেরিয়েন্স অলওয়েজ রিভাইজ স্ট্যান্ডার্ড আসবে 6.5 করে, সেটা ফেভারেবল।
এটা নিয়ে কোনো কনফিউশন আছে কারো? কোনো কোশ্চেন, কোনো পয়েন্টে ডিসএগ্রি করেন? না স্যার। ওকে, কেন হয়েছে কারণটা? কারণ আপনি নিজেই বানাই বলতে পারবেন কেন এই যে ভেরিয়েন্সটা আপনি করলেন, অপারেশনাল ভেরিয়েন্স, এটার কারণটা কি? যেখানে বলছে স্টেট 3 পসিবল কজেস অফ দ্য অপারেশনাল ইউজেস ভেরিয়েন্স ইউ হ্যাভ ক্যালকুলেটেড। ইউজেস ভেরিয়েন্সটা বলছে যে এত বেশি ভেরিয়েন্স কেন হলো, এটার কারণটা কি, জাস্ট এটা বলছে। আপনারা নিজেরাই বলতে পারবেন আপনার ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স কেন ভালো হবে, ফেভারেবল কেন হবে। হয়তো আপনি ম্যাটেরিয়াল অনেক এফিশিয়েন্টলি ইউজ করছেন, যতটা লাগার কথা তার থেকে কম লাগছে, ওয়েস্টেজ যেটা হওয়ার কথা তার থেকে কম হয়েছে, অথবা আপনি কোনো লেবার গুলো অনেক স্কিল হতে পারে, যেই কারণে আপনার ম্যাটেরিয়াল কম ইউজ করতে পারে। তারপরে হচ্ছে আর একটা হতে পারে যে আপনি ধরছেনই এখানে এই জিনিসটা আমার মনে হয় ভুল আছে। এটা ঠিক আছে যে হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল হলে ম্যাটেরিয়াল কম লাগবে, এটা এই ব্যাখ্যাটা ঠিক আছে। লেবার 2 নাম্বার ভুল আছে স্যার। 2 নম্বরটা উল্টা হবে, রাইট? 2 নম্বরটা উল্টা হবে, হ্যাঁ 2 নম্বরটা অপোজিট হবে। কারণ অরিজিনাল স্ট্যান্ডার্ড অনেক বেশি ধরা আছে, এই জন্য কম লাগছে। হ্যাঁ, অরিজিনাল যদি কমই থাকতো তাহলে তো আমরা আরো আনফেভারেবল হয়ে যেত, তাই না? ঠিক আছে না? অরিজিনাল স্ট্যান্ডার্ড কি অনেক হাই ধরে ফেলছে, যেই কারণে কি হয়েছে আসলে লাগছে অনেক কম। The original standard uses per unit was set too high বলতে হবে, কারণ অরিজিনাল অনেক হাই ধরছে যে এত বেশি লাগবে, আসলে এত বেশি লাগে না, আসলে 4.5 কেজি করে লাগে না, তার মানে স্ট্যান্ডার্ডের ডেফিসিয়েন্সি আছে। ওকে, তাহলে ক্লিয়ার? এই কোশ্চেনটা ক্লিয়ার সবাই? কারো কোশ্চেন থাকলে বলবেন। ই নম্বরে আসেন, ই নম্বরটা নিয়ে অনেকে কোশ্চেন করছেন, সরি ইমান সাহেব কোশ্চেন রেজ করছেন। আমি দুঃখিত স্যার, একটু হচ্ছে কি আমি একটু নেট থেকে বের হয়ে গিয়েছিলাম টেকনিক্যাল জন্য স্যার। তার মানে আমাদের এই প্রথম প্ল্যানিং ভেরিয়েন্সটাতে এখানে আমাদের সলিউশনে ভুল দেওয়া আছে। তো এই যে কোয়ান্টিটিটা একটু যদি আমার একটু কাইন্ডলি বলতেন স্যার। এটা ঠিকই আছে, এটা আমরা তো অ্যাকচুয়াল প্রোডাকশন নিয়ে কাজ করছি। আচ্ছা স্যার, আমরা রিভাইজ স্ট্যান্ডার্ড নিয়ে আমাদের ঝামেলা কোনটা নিয়ে? এই যে জাস্ট স্ট্যান্ডার্ড প্রাইস আর রিভাইজ স্ট্যান্ডার্ড প্রাইস, এটা নিয়ে আমরা কাজ করি। এই যে 780, এটা কি অ্যাকচুয়াল প্রোডাকশন না? জি স্যার, এটা তো অ্যাকচুয়াল প্রোডাকশন। অ্যাকচুয়াল প্রোডাকশন, হ্যাঁ অ্যাকচুয়াল নিয়ে আমরা কাজ করছি। কত করে লাগবে প্রতি কেজিতে? 4.5 করে। এটা ঠিক আছে। আপনার যেটা বলছেন সেটা যদি এমন হতো প্রোডাকশন দেওয়া নাই, শুধুমাত্র ম্যাটেরিয়াল দেওয়া আছে, অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল পারচেজ বা ইউজ, তখন আমরা এটা নিতাম। হ্যাঁ ঠিক আছে, যখন প্রোডাকশন থাকবে প্রোডাকশনকে এমফাসাইজ করবে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, ই নম্বরে আসেন। ই নম্বরে আমরা বলছিলাম ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমরা বলছিলাম 3টা পজিশন। একটা হচ্ছে ডিসিশন রিস্ক নিউট্রাল, রিস্কের দৃষ্টিকোণ থেকে। একটা বলছিলাম আমরা রিস্ক অ্যাভার্সার আর রিস্ক টেকার। সো এটা নিয়ে একটা ম্যাথ দেওয়া আছে, ই নম্বর, এটা নিয়ে বলছেন। তারপর আমরা চলে যাবো একটু ডিসিশন ট্রিতে। একজন কোশ্চেন করছেন আপনাদের সিনিয়ররা, ওইটা দেখার পরে আমরা আবার ফিরে আসবো বাশার সাহেবের যে 19-এর কোশ্চেন নিয়ে যেটা বলছেন। 3 investors are considering the same investment. The net return from investment depends on the state of the economy and are illustrated as follows. Economy হতে পারে গুড, ফেয়ার অথবা পোর। ইনভেস্টমেন্টের সুযোগ আছে 3টা প্রজেক্ট ABC, প্রবাবিলিটি দেওয়া আছে প্রত্যেকটা। Details on the attitudes of the risk of the 3 investors are as follows. Mizan is risk neutral, Zoher is risk seeker, Jaman is risk averse and typically follows a minimax regret strategy with his investment. আপনাদের মনে আছে রিস্ক নিউট্রাল হলে কি হবে? কারো মনে আছে? যে ইনভেস্টররা রিস্ক নিউট্রাল তারা কিভাবে ডিসিশন নেয়? কোনো রিস্ক নিবে না এখানে। সেটা কি দেখে করে? ডিসিশনটা নাই কি দেখে? স্যার বেসড অন এক্সপেক্টেড ভ্যালু। রাইট, তারা কি করে? এক্সপেক্টেড ভ্যালু বের করে সবগুলো প্রজেক্টের, সবগুলো স্টেটের এক্সপেক্টেড। আমার কথা তো ভালোভাবে শুনতে পাচ্ছেন না? ওই যে রবিউল সাহেবটা ভেঙে ভেঙে আসছে, তো আমি ভাবছি আমারটাও দুর্বল কিনা নেটওয়ার্ক। আমারটা ঠিক আছে না? জি স্যার, আপনারটা ক্লিয়ার। ওকে, রিস্ক নিউট্রাল আমরা বলি কি? রিস্ক নিউট্রাল হচ্ছে কি অল পসিবল আউটকামের এক্সপেক্টেড ভ্যালু সে কনসিডার করবে, এরপরে বেস্টটা সে বেছে নেবে। তাহলে আমরা আগে মিজানের ডিসিশনটা দেখে আসি। আপনারা জানেন যে প্রজেক্টে যখন আমরা বিবেচনা করব 6000 মাল্টিপ্লাইড বাই তার প্রবাবিলিটি,
5000 মাল্টিপ্লাইড বাই তার প্রবাবিলিটি, 4000 মাল্টিপ্লাইড বাই কনসার্ন বা রেসপেক্টিভ প্রবাবিলিটি। তাহলে আমরা এর পাবো, এভাবে বি, এভাবে সি, যে যে প্রজেক্টের আউটকাম তার সাথে আমরা প্রবাবিলিটিটা মাল্টিপ্লাই করে দেব, তাহলে পেয়ে যাবো প্রত্যেকটার এক্সপেক্টেড ভ্যালু। এটা আপনারা সবাই জানেন। ইনভেস্টমেন্ট এ দেখেন, যেটা বললাম 6000 মাল্টিপ্লাইড বাই 0.1 প্রবাবিলিটি। সো এইভাবে সে করবে কি, প্রজেক্ট এ, ইনভেস্টমেন্ট বি, ইনভেস্টমেন্ট সি, তিনটার এক্সপেক্টেড ভ্যালু সে বের করবে। এটা তো সবাই বের করতে পারেন, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এখান থেকে কোনটা বেছে নেব বলছিলাম? যার এক্সপেক্টেড ভ্যালু কি হবে, হাইয়েস্ট না লোয়েস্ট? হাইয়েস্ট হবে সেটাই নিই। হাইয়েস্ট। তাহলে মিস্টার মিজান রিস্ক নিউট্রাল, যে রিস্ক নিউট্রাল করতে চাই, রিস্কটা মিনিমাইজ করতে চাই, তিনি কি করবেন? 6000 এন্ড ইনভেস্টমেন্ট সি কনসিডার করুন। ইনভেস্টমেন্ট সি অ্যাকসেপ্ট করবে, তাই না? রাইট। আচ্ছা, আর মিস্টার জহির হচ্ছে রিস্ক সিকার। রিস্ক সিকার আমরা বলছিলাম যে হাইয়েস্ট পে অফ যেখানে সেটা সে অ্যাকসেপ্ট করবে, ম্যাক্সিম্যাক্স যেটাকে আমরা বলি। সো কোনটাতে আপনারা এটার জন্য কোনো কিছু করতে হবে না, আপনি শুধু দেখবেন হাইয়েস্ট পে অফ কোথায় আছে, রিগার্ডলেস অফ প্রবাবিলিটি। সেই প্রবাবিলিটিকে পাত্তা দেবে না, দেখবে কোন প্রজেক্টে আমি সব থেকে অপটিমিস্টিক, যেটাকে বলা হয় অপটিমিস্টিক। প্রজেক্টে হাইয়েস্ট কত পাবো আমরা? 6000, প্রজেক্ট বি হাইয়েস্ট পাবো 14000, প্রজেক্ট সি হাইয়েস্ট পাবো 8000। তাহলে কি করবে সে? প্রজেক্ট বি অ্যাকসেপ্ট করবে। ক্লিয়ার? জি স্যার। যারা রিস্ক টেকার তারা কি করবে? প্রজেক্ট বি অ্যাকসেপ্ট করবে, কারণ এখানে হাইয়েস্ট পে আপ হচ্ছে 14000। ওকে, না বুঝতে পারলে বলবেন। রিস্ক অ্যাভার্সার যারা, তারা দুই ভাবে করতে পারে, একটা হচ্ছে মিনিম্যাক্স, আর একটা আপনাদের বলছিলাম ম্যাক্সিমিন। তো এখানে মিনিম্যাক্সটা দিয়ে রাখছে রিগ্রেট। রিগ্রেট বের করার কৌশল আপনাদের সাথে আমরা ডিসকাস করছিলাম যে হাইয়েস্ট পে আপ থেকে কোনো একটা বিনিয়োগের অন্যগুলো বাদ দিলে আমরা পেয়ে যাই যে রিগ্রেটটা পেয়ে যাই আমরা। যেমন এখানে যদি প্রজেক্ট এ আমরা অ্যাকসেপ্ট করি, প্রজেক্ট এর ক্ষেত্রে হাইয়েস্ট পে আপ হচ্ছে আপনার 6000। তো এইটাই যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের রিগ্রেট কোনো কষ্ট বা মনে কোনো কষ্ট বা দুঃখ পাওয়ার কিছু নাই, জিরো রিগ্রেট। কিন্তু যদি আমরা এইটা সিলেক্ট করি, এই অবস্থা যদি দেখা যায়, তাহলে এখানে কম কত কম পাবো? 1000 মাইনাস 1000। এখানে কত কম পাবো? 2000 রিগ্রেট থাকবে। 2000, রাইট। এই যে জাস্ট হাইয়েস্টটা থেকে ওই কলামে যেগুলো আছে মাইনাস করবো। তো বি তে একটু ভুল আছে, এটা যদি আপনাদের কনফিউশন মনে হয়, এটা তো 0 হবে, এটা 14 থেকে 3 বাদ গেলে 11 হবে। এরা মনে হয় ভুল করে এটা 9 করে রাখছে, এটা হবে 11000 আসলে। এটা একটা মিস্টেক, এটা আপনারা কারেকশনটা করে নেবেন। হ্যাঁ, এটা 9000 করা আছে স্যার। জি স্যার। এটা হবে 11 স্যার, 11। হ্যাঁ, আর লাস্টেরটা হচ্ছে 500, তাহলে এটা হবে হচ্ছে আপনার ওকে, এটা হবে 13500। ঠিক আছে, এটা তো মনে হয় বুঝছেন সবাই, তাই না? তাহলে এখানে আমাদের বলছে এই অ্যাপ্রোচটার নাম কি বলছে এখানে? জামানের জন্য মিনিম্যাক্স। মিনিম্যাক্স রিগ্রেট। মিনিম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম গুলোর কি মিনিমামটা, তাই তো? জি। তাহলে এখানে ম্যাক্সিমাম রিগ্রেট কত? 2000 প্রজেক্ট ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে। বি এর ক্ষেত্রে 13500, সি এর ক্ষেত্রে 5000। তাহলে এই ম্যাক্সিমাম গুলোর ভিতরে মিনিমাম কোনটা? এ। এটাকে বলছে মিনিম্যাক্স এ, তাই না? তাহলে এর ক্ষেত্রে যে রিস্ক অ্যাভার্সার, যে ঝুঁকি এড়াইতে চাই, তার জন্য বেস্ট হচ্ছে প্রজেক্ট এ, কারণ এই ক্ষেত্রে রিগ্রেটটা মিনিম্যাক্স, অর্থাৎ ম্যাক্সিমাম গুলোর মিনিমাম যে রিগ্রেট, এই ক্ষেত্রে আপনার হার্ড হওয়ার পসিবিলিটি সব থেকে কম। এই তো ক্লিয়ার? আসছি। আচ্ছা, ইমরান সাহেবের 3 নম্বরটা নিয়েও কথা বলছেন। 3 নম্বরটা আমি অলরেডি একদিন দেখাইছি, আবার আমি রিপিট করব। তবে তার আগে আমি একটু এই আপনাদের সিনিয়ররা আছেন, তারা 2021 এর ডিসিশন ট্রিটা নিয়ে একটু কথা বলছে। আমি নিশ্চয়ই স্যার, ধন্যবাদ। ওকে, ডিসিশন ট্রি ওইটা দেখলে আপনাদের অনেক কাজে লাগবে আশা রাখি, কিছুটা হলেও ক্লিয়ার হওয়ার কথা। Sir, I have a query. বলেন।
Can you please send us the 2021 solution for P1? Website ওটা পাইনি। এটা তো আপলোড হয়ে গেছে ওয়েবসাইটে, ঢোকেন নাই রিসেন্টলি? রিসেন্টলি যায়নি, রেজাল্টের পর গিয়েছিলাম, তখন ছিল না। আচ্ছা আমি দেখাচ্ছি, যদি থাকে আর দরকার নাই, না থাকলে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে স্যার। এই যে দেখেন এক্সামিনেশন কোশ্চেন পেপার সলিউশন, আমার যতদূর জানা আছে দিয়ে দিচ্ছি, এটা রিসেন্টলি দিছে অবশ্য। এই যে 2021 কোশ্চেন Thank you, sir. সমাধান। ওকে, এখন আর প্রয়োজন হবে না। So 2021 এর কোশ্চেন 3টাও একটু ডিসকাস করলে বেটার হতো। কোন কোশ্চেনটা? সো কোশ্চেন 3 যেটা মানে ভ্যারিয়েন্সের ম্যাথটা। আচ্ছা তাহলে এইটা আমার মাথায় থাকলো, এটা তাহলে আপনাদেরকে ওই গ্রুপে একটু দেবেন। হ্যাঁ ওকে তাহলে আজকে যেগুলো আগে নক করছে সেগুলো আগে দেখাই, আর এরপরে যেগুলো পরবর্তীতে নক দিচ্ছেন সেগুলো আমি আবার পরের ক্লাসে আরেকটা সেশন করে সেখানে ডিসকাস করব। 2021 এর কোশ্চেন 3টা আমাদের সীমা কোশ্চেন ব্যাংক থেকে আসছে। হুবহু না স্যার হুবহু তুলে দিছে, একদম কোনো নাম্বার কিছু চেঞ্জ করা নাই। কোশ্চেন ব্যাংক থেকে? জি স্যার, কোশ্চেন ব্যাংক থেকে তুলে দিছে এটা। কোশ্চেন ব্যাংকেও পার্ট সি এর 3 নাম্বার কোশ্চেন ছিল, এটা মোস্ট প্রবাবলি 2011 বা 10 এর কোশ্চেন ছিল কিনা মনে পড়তেছে না, বাট আমি এটা কোশ্চেন ব্যাংকে দেখছি। আচ্ছা তারপরে আমি দেখবো, যেহেতু এটা রেজিস্টার করছে আমি দেখবো, দেখার পরে যদি মনে হয় যে সমস্যা আমি দেখাবো। আচ্ছা আমি 2021 এর কোশ্চেন নাম্বার 4 ডিসিশন ট্রি এটা একটু দেখানোর চেষ্টা করি। একটা জিনিস দেখবেন যে এক্সামে কিন্তু এক্স্যাক্টলি ওই সময়ের ভিতরে আপনারা চিন্তা ভাবনা করে হয়তো বা 100% আনসার দিতে পারবেন না কারেক্ট, বাট দেখবেন যাতে করে কমপক্ষে 50% এর উপরে যায়, তাহলে দেখবেন পাস মার্কসটা চলে আসবে। আর এটাই স্বাভাবিক যে আপনি একটা প্রফেশনাল এক্সামে 100% মার্কস পাবেন না বা দিতে পারবেন না স্যার, কোশ্চেনটা সেইভাবে করা হয়, কারণ ডিগ্রিগুলোর ডিমান্ড গুলো রাখার জন্য আসলে এরকম সারা ওয়ার্ল্ড ওয়াইড কোশ্চেন গুলো একটু টাফই করা হয়। তো আমরা কোশ্চেন ব্যাংক নিয়ে কাজ করছি, এই কোর্সগুলো বিভিন্ন কোর্সে চলে আসবে নতুন সিলেবাসে, এবং আমরা কোশ্চেন ব্যাংকে যত আগের কোশ্চেন গুলো আগে দেখছি সমাধানগুলো আমরা ঠিক করে দিচ্ছি, এবং সমাধানগুলো ঠিক করে আমরা আপলোড করবো। এরপরে প্রত্যেকটা চ্যাপ্টারে 50টা 100টা করে কোশ্চেন আমরা রেডি করবো এবং আনসার সহ। স্যার কোশ্চেন 4 এর পার্ট এটা দেখাতে হবে, অনেক ইজি। হ্যাঁ পার্ট এটা তো সবাই পারবেন, তারপর একটু বলে যেহেতু শুরু করলাম। ওকে স্যার। Fagun Audiovisual Limited is considering the launch of a new group Ittadi. If the group is launched without further market research being carried out, it is thought that the demand for their records and the present value of profit earned from records sales will be as follows. The probability দেওয়া আছে, present value দেওয়া আছে, আপনার মানে প্রফিটটাও দেওয়া আছে। প্রফিট এবং প্রবাবিলিটি দুইটা দিয়ে আপনাকে জাস্ট বলছে এক্সপেক্টেড ভ্যালু বের করতে। তো একটু আগে অঙ্কে মিজান বা ওই যে ইয়ার অঙ্কটা আপনারা দেখলেন একই রকম। আপনারা জানেন যে প্রফিটকে প্রবাবিলিটি দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাই? এক্সপেক্টেড ভ্যালু পেয়ে যাই, তাই না? জি স্যার। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট, এটা সবাই পারবেন। প্রফিট প্রবাবিলিটি মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব এক্সপেক্টেড ভ্যালু কত, 330। এটা বুঝছেন সবাই? জি স্যার, এটা পারবো। এটা বুঝছেন? ওকে, এটা পারার কথা, কারণ জাস্ট আমাদের বলছে যদি আমরা মার্কেট সার্ভে না করি তাহলে এই অবস্থা হবে। এই প্রফিট হতে পারে, তার প্রবাবিলিটি আমরা জানি যে যেই প্রফিট তার প্রবাবিলিটিকে রেসপেক্টিভ প্রবাবিলিটি দিয়ে গুণ করব, প্লাস তারপরেরটা আবার এইভাবে, প্লাস তারপরেরটা আবার এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা পেয়ে যাই তিনটা এক্সপেক্টেড প্রফিটকে যখন আমরা যোগ করবো তখন আমরা পেয়ে যাবো ওভারঅল এক্সপেক্টেড ভ্যালু কত। তো এটা আমাদেরকে বের করতে বলছে প্রথম, যদি ইফ the company do not conduct a market research। তো মার্কেট রিসার্চ কন্ডাক্ট না করলে তার এক্সপেক্টেড ভ্যালু কত আমরা পেয়ে গেলাম 330। ওকে, এই যে এই পার্টটা দেখতে পাচ্ছেন? জি স্যার। তাহলে যদি আমরা মার্কেট রিসার্চ না কন্ডাক্ট করি তাহলে 330 আমাদের এক্সপেক্টেড ভ্যালু হবে। এখন আমরা এখানে গ্রাফে কিভাবে দেখাবো? এই যে এখানে স্টার্ট হচ্ছে আমাদের
এখানে নো সার্ভে আর এখানে সার্ভে। আমরা অঙ্কটা পুরোটা করি নাই, নো সার্ভে পার্টটুকু শেষ করে নিই, তারপর আমরা সার্ভে যাব। তো নো সার্ভে করলে যদি ডু নট লঞ্চ, যদি আমরা লঞ্চ না করি, কোনো কষ্ট নেই, কোনো বেনিফিট নেই, কিছু করার নাই। যদি প্রোডাক্টটা আমরা যদি এই ইত্যাদি প্রোগ্রামটা লঞ্চ করি, তাহলে আমাদের হাই ডিমান্ড হওয়ার সম্ভাবনা, আমাদের কোশ্চেনে কত বলছে 0.5, মিডিয়াম ডিমান্ড 0.2, লো ডিমান্ড 0.3। হাই ডিমান্ড, মিডিয়াম, লো ডিমান্ড। আর এক্সপেক্টেড প্রফিট কত? প্লাস হাই ডিমান্ডে 800 হবে, যদি লো ডিমান্ড মিডিয়াম ডিমান্ড হয় 100 হবে, যদি লো ডিমান্ড হয় তাহলে আমাদের লস হবে 300। সো আমরা যার যার, যেটা আমরা করে ফেললাম অলরেডি, যার যার প্রবাবিলিটিকে তার তার প্রফিট দিয়ে গুণ করে প্লাস করে ফেললে আমরা সাম আপ করলে পাবো হচ্ছে 330। সো মার্কেট রিসার্চ, মার্কেট সার্ভে ছাড়াই যদি ইত্যাদি প্রোগ্রামটা চালু করে, তাহলে তাদের এক্সপেক্টেড ভ্যালু অফ প্রফিট হবে হচ্ছে 330। এটা ক্লিয়ার সবাই? ক্লিয়ার স্যার। জি স্যার। এখন মার্কেট রিসার্চ করলে কি হবে এটা আমরা দেখি। It is possible, however, to commission a market research to conduct or commission একই কথা survey which will forecast either a successful or unsuccessful career for ইত্যাদি। তাহলে মার্কেট সার্ভে যদি করি তাহলে দুইটা আউটকাম আসবে। ফার্স্ট, আমরা জানি জয়েন্ট প্রবাবিলিটির বিষয়টা, ডিসিশন ট্রি মানে জয়েন্ট প্রবাবিলিটি থাকবে এখানে। সো যদি আনসাকসেসফুল হয় তার সম্ভাবনা 0.3, ব্যর্থ হওয়ার সম্ভাবনা। তাহলে সাকসেসফুলের সম্ভাবনা কত? 0.7। তাহলে আমরা দুইটা প্রবাবিলিটি পাচ্ছি, যে একটা হচ্ছে সাকসেসফুল আর একটা কি আনসাকসেসফুল। তাহলে এখানে আমরা দুইটা অপশন পেয়ে গেলাম। এখন যদি সাকসেসফুল হয় তাহলে লঞ্চ করলে কি হবে, আর আনসাকসেসফুল হলে লঞ্চ করলে কি হবে? তাহলে যদি সাকসেসফুল হয় তখন আমাদের দুইটা অপশন, আমরা লঞ্চ করতে পারি ডু নট লঞ্চ। ডু নট লঞ্চ দেখানো না দেখানো সমান কথা, কারণ এখানে কোনো কিছু বলে নাই আমাদের ম্যাথে, কোনো প্রবাবিলিটি বলে নাই, কোনো আউটকাম বলে নাই, কিছু বলে নাই। তো লঞ্চ করলে কি হবে দেখেন, probability of high, medium or low demand for ইত্যাদি under each of the two market research result are as follows. যদি সাকসেসফুল হয় তাহলে হাই হওয়ার সম্ভাবনা 0.7, মিডিয়াম হওয়ার সম্ভাবনা 0.1 আর লো হওয়ার সম্ভাবনা 0.2। আনসাকসেসফুল হলে হাই হওয়ার সম্ভাবনা 10%, মিডিয়াম হওয়ার সম্ভাবনা 30%, বাকি 60% হচ্ছে লো। বাকিটা না পড়লেও পারবেন। সার্ভে করতে খরচ হবে 50,000, 50,000 টাকা। সো এই যে নো সার্ভে আর সার্ভে মাঝখানে 50,000, কারণ নো সার্ভেতে কোনো কস্ট নাই, সার্ভের কষ্ট নাই। আর সার্ভে কি করলে কি করব, আমাদের কত কষ্ট হবে? 50,000। ক্লিয়ার এটা? জি স্যার। বাকিরা বুঝছেন সবাই? জি স্যার, বিষয়টা ক্লিয়ার। জি স্যার। ওকে, এখন সাকসেসফুলেরও তিনটা প্রবাবিলিটি, আনসাকসেসফুলেরও তিনটা প্রবাবিলিটি। সাকসেসফুলের প্রবাবিলিটি হাই এর ক্ষেত্রে 0.7, 0.1, 0.2, আর আনসাকসেসফুল হলেও যদি আমরা লঞ্চ করি এই প্রোগ্রামটা, তবে 0.1, 0.3, 0.6। আর আউটকাম তো আমরা জানি যে হাই হলে আউটকাম আমরা উপরে দেওয়া আছে, এটা 800, 100 আর -300। তো সেইভাবে যদি আমরা সাম আপ করি, যেমন এখানে যদি আমরা সাম আপ করি 800 কে যদি আমরা 0.7 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 560, 560। এখানে পাবো আমরা 10, 100 কে যদি আমরা 0.1 দিয়ে গুণ করি তাহলে 560 আর 10, 570। সেখান থেকে 3 দুগুণে 60, 60 কে যদি আমরা মাইনাস করি 570 থেকে, তাহলে আমরা পাই 510। ক্লিয়ার? জি স্যার। অথবা এখানে করেও দেওয়া আছে, এইভাবে করেও নিতে পারেন আপনারা, এভাবে করেও নিতে পারেন যে এই হচ্ছে আমাদের আউটকাম, মানে প্রফিট, এক্সপেক্টেড প্রফিট 800, 100, 300, 800, 100, 300। আচ্ছা, প্রবাবিলিটি কত দেওয়া আছে দেখেন প্রত্যেকটা অপশনে। এই যেটা তো আমরা আগে বের করছি, এটা আবার দেখানোর, ডাবল দেখানোর প্রয়োজন নাই, তারপর এটা আবার দেখাইছে। এই কলামটা তো আমরা আগেই করে নিয়েছি তাই না? এই যে যেটা 2 বলছে, এটা আমরা উপরে একবার করে নিয়েছি না 330। জি স্যার। এটা দরকার নাই, এই দুইটা দেখতে পারেন। যেটা আমি বললাম 510 কিভাবে আসবে, 800 এর সাথে 0.7 মাল্টিপ্লাই করেন এবং 100 এর সাথে 0.1 মাল্টিপ্লাই করেন, 300 এর সাথে 0.2 মাল্টিপ্লাই করেন, তাহলে এই ভ্যালুগুলো পাবেন, ফাইনাল রেজাল্ট পাবেন 510। তাহলে মার্কেট রিসার্চ যদি করে এবং সাকসেসফুল হয় তাহলে 510 এক্সপেক্টেড ভ্যালু হবে। আর যদি আনসাকসেসফুল হওয়া সত্ত্বেও এটা লঞ্চ করে প্রোগ্রামটা, তাহলে
এখানে দেখা যাচ্ছে এটা পয়েন্ট নেগেটিভ আসছে 70, কারণ এখানে 800 কে যদি আপনারা 10% করেন 80, 100 কে 30% করলে 30 মানে 110, 300 এর 60% হচ্ছে 180। তাহলে নেগেটিভ 180 থেকে পজিটিভ 110 মাইনাস করলে আসবে হচ্ছে নেগেটিভ 70। এটা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, এখন যখন আমরা ডিসিশনে আসবো 510 এর পসিবিলিটি হচ্ছে 0.7 আর নেগেটিভ 70 এর পসিবিলিটি হচ্ছে 0.3। এরকম কোন ম্যাথ কি বইতে ছিল যে নেগেটিভ এক্সপেক্টেড ভ্যালু? এরা না, মনে হয় স্যার। এই কাজটা এখানে করছে, না এরা স্যার। করছে কি এটা ইগনোর করছে, এটাই তো প্রবলেম, তাই না? জি স্যার। এরা করছে কি 510 কে 0.7 দিয়ে মাল্টিপ্লাই করছে। কে 0.7 দিয়ে মাল্টিপ্লাই করলে তো 70 কে কেউ আনসাকসেসফুল মানে 0.3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? রাইট রাইট, এইটা এরা ইগনোর করে গেছে, এটা হতে পারে একটা মিস্টেক। এই 357 লিখে দিয়েছে ডাইরেক্ট, আর এটা কনসিডার করে এটা কনসিডার করতে হবে ইভি ক্রাইটেরিয়নের রুল অনুযায়ী। রাইট, এটা কনসিডার করতে হবে। হ্যাঁ 0.3 21 হবে, তাই না? নেগেটিভ 21, নেগেটিভ 21 57 থেকে 21 মাইনাস করলেই হবে। রাইট। ওইখানে কত আসছিল? 357 না, আচ্ছা। মাইনাস 21, একই রেজাল্ট কিন্তু সেম, ওইটাই আসবে অবশ্য, এই আনসারটাই হবে, শুধু এরা একটা ভুল করছে, ভুলটা ঠিক করে দেবেন। এটা আসলে কত হবে? এটা হবে হচ্ছে 336। এটা হবে 336। ওকে, এখন 336 যদি হয় এক্সপেক্টেড ভ্যালু, বুঝছেন তো সবাই বাকিরা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন 336 এক্সপেক্টেড ভ্যালু নিতে হলে আমাদেরকে মার্কেট সার্ভের কস্ট কত হবে? 50,000। 50,000 কস্ট মাইনাস করুন। তাহলে 336 থেকে আপনারা 50,000 মাইনাস করবেন, টিকবে কত? 286। 286। এই যে ওরা করছে কি, ওইটা কনসিডার না করেই করছে, শুধু এই 0.7 কে ডাইরেক্ট 510 দিয়ে গুণ করে 357 নিছে, তার থেকে সার্ভে কস্ট 50 বাদ দিছে, তারপরেও 3,07,000 হয়। তো তারপরে দেখেন সার্ভে করলে 3,07,000, আর হচ্ছে যদি সার্ভে না করে তাহলে 3,30,000। কোনটা বেটার? সার্ভে করা না সার্ভে ছাড়াই লঞ্চ করা? সার্ভে ছাড়াই লঞ্চ করো। সার্ভে ছাড়া লঞ্চ করাই বেটার। জি ক্লিয়ার স্যার। এখন? জি স্যার। ওকে, এখন বলছে যে এই যদি কারো কোশ্চেন থাকে বলবেন, হ্যাঁ রেজ করবেন, কোনো সমস্যা নাই, কারো কোশ্চেন থাকলে রেজ করবেন। আমরা যদি আমি তো বলতে চাই যে যদি আমরা সার্ভে করি, তবে সেক্ষেত্রে আমাদের আউটকাম দুইটা আসতেছে, 30 কিলোর প্রবাবিলিটি হচ্ছে 0.7 আর 0.3। এখন স্যার এই দুইটা উইং থেকে যে আমাদের এক্সপেক্টেড ভ্যালু যেটা আসলো পজিটিভ নেগেটিভ, এই দুইটাকে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যদি এখানে দেখায় না, বাট আমরা কি পরীক্ষায় করে দিব কি? হ্যাঁ করে দেবেন, রাইট করে দেবেন। হ্যাঁ আচ্ছা, এরপরে আমাদের সার্ভে কস্টটা বাদ, রাইট, লাস্টে গিয়ে আপনি সার্ভে কস্টটা বাদ দেবেন। হ্যাঁ ঠিক আছে স্যার, ধন্যবাদ। এটাই তো আমরা করছি, তাই না? এক্সামে আমাদের যে বইয়ের অঙ্কগুলো তো এইভাবে করছি, তাই না? মার্কেট রিসার্চ এর কস্টটা সব শেষে গিয়ে বাদ দিছি, তাই না? সেম টাইপের অঙ্ক কিন্তু বইতে আছে। আমরা মার্কেট সার্ভে করছি, মার্কেট সার্ভে কস্টটা একদম লাস্টে এসে বাদ দিছি। এখন বলছে যে সার্ভের জন্য ম্যাক্সিমাম কত পে করা উচিত, এটা আপনি নিজেই বলতে পারবেন। সার্ভের জন্য কত পে করা উচিত? সার্ভের জন্য কত পে করা উচিত? আমাদের রেজাল্ট, মডিফাইড রেজাল্ট জন্য কত আসলো? 336 স্যার। 336? জি স্যার। তাহলে সার্ভে ছাড়া আমাদের এক্সপেক্টেড ভ্যালু কত? 330। তাহলে আমরা সার্ভে করলে আমরা কত পাবো? স্যার 6 মানে পে করা যায় নাকি স্যার? 6 ম্যাক্সিমাম 6 পে করা যাবে, এর বেশি না। 6 পে করলে তো সার্ভে করা না করা এক সমান হবে। 6 এর কম যদি পে করতে পারেন সেটা মানে 6 থেকে কম স্যার। 6 থেকে কম করতে হবে, ম্যাক্সিমাম 6 এ উঠবে, এর বেশি না।
আর এরা যেহেতু ভুল করে করছে সেহেতু ওরা 357 থেকে 330 বাদ দিয়ে ম্যাক্সিমাম 27 তারা পে করতে চাইবে। এটা হচ্ছে কস্ট অফ ইনফরমেশন বলতে পারেন, তাই না? জি স্যার। স্যার অপরচুনিটি কস্ট অফ সার্ভে বা সার্ভে কস্ট। এটা ক্লিয়ার তো এখন সবাই? এখানে বুঝি নাই স্যার, জি, এখানে স্যার। কি ভুল আছে কোনো, না কি যেন বললেন একটা? ওই যে ওরা নেগেটিভটা কনসিডার করে নাই, যে এটা কনসিডার করে নাই -70 আনসাকসেসফুল এর এটা মাল্টিপ্লাই না করেই রেজাল্টটা লিখে দিছে এখানে। কিন্তু স্যার এটা যে কনসিডার করে না এভাবে কি মার্ক পরীক্ষা কি মার্ক পাওয়া যাবে নাকি না? হ্যাঁ মার্কস পাবেন ইনশাআল্লাহ, মার্কস নিয়ে সমস্যা নেই। অ্যাকচুয়াল নিয়ম কি স্যার, কনসিডার করা নাকি না করা? আমার মনে হয় তো করাটাই উচিত। অবশ্যই অ্যাকচুয়াল করি নিয়ম আমরা। কনসিডার করা, কিন্তু এই অঙ্কটা আমাদেরকে মূলত দেওয়াই হয়েছে যাতে আমরা এটা অ্যান্সার করতে না পারি, সত্যি কথা যেটা। জানেন আপনি যদি এই পার্টটা নাও পারেন তবুও কিন্তু উপরের পার্টটা এবং এই পার্টটা আপনার হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আপনার ভালো মার্কস পাওয়ার কথা। ঠিক আছে? আর ডিসিশন ট্রি স্যার P1 আসলে ওই রকম ভাবে বিস্তারিত কিছু নাই স্যার, মানে খুব শর্ট ইয়ে করা। কেন ডিসিশন ট্রিতে আমরা অঙ্ক করলাম না অনেকগুলো? স্যার অঙ্ক আছে, ছোট ছোট আছে, বড় বড় অঙ্ক যে দুইটা আছে সেটা শুধু এক্সাম কিটে আছে। কোয়েশ্চেন ব্যাংকেও যে সেরকম কোনো বড় ডিসিশন ট্রি এর অঙ্ক আছে তাও না, যেগুলো ছিল মোটামুটি সবগুলোই করছি, কিন্তু এরকম অঙ্ক একটাও কেন? পাইনি। না না না, আমি তো করাইছিলাম অঙ্ক, বড় অঙ্কই করাইছি, এর থেকে কঠিন অঙ্ক বইতে আছে। এর থেকে কঠিন অঙ্ক বলতে স্যার ওই কিটের যে দুইটা অঙ্ক আছে ওই দুইটাই না লাস্ট কিটে না সরাসরি বই থেকে তো করালাম, বড় বড় দুটো অঙ্ক। থামেন আমি দেখাচ্ছি। বইয়ের এই যে অঙ্ক ওই এই যে এগুলোই দেখেন, স্যার। এই যে টেস্টের আন্ডারস্ট্যান্ড 5 ওর থেকেও টাফ, দেখেন দেখতে পাচ্ছেন? এটা তো আমার মনে হয় ওটার থেকে জানি না অনেক স্যার, এই এগুলো জানি না, হয়তো এগুলো করছি দেখে সহজ লাগছে, কিন্তু এই অঙ্কটা আসলে আমার কাছে এটা তো অনেক টাফ। কেন এই যেন দেখেন এই যে দেখেন, এই যে মার্কেট রিসার্চ, নো মার্কেট রিসার্চ, মার্কেট রিসার্চ। তো এটা আমি করাইছি তো আপনাদের যারা ক্লাস করছেন, করাইনি আমি এটা? জি স্যার, আমি এটা মানে আমার গতবার এক্সাম দেওয়ার জন্য এটা মেইনলি করেছিলাম, কিন্তু মানে যে এই দেখেন অঙ্কটা এসেছে এটাও ওটা তো আমার কাছে কম টাফ না, কনফিউজিং লাগছে। এটাও তো টাফ। দেখেন ওইটার থেকে বেশি টাফ বইতে আছে, ওটার থেকে অনেক বেশি টাফ অঙ্ক, এবং আমি সবগুলো করাইছি আমার মনে হয়। কি ইমরান খান করাইছি না? স্যার করাইছেন, কিন্তু পরীক্ষার সময় হয় কি মনে করেন যে জি স্যার আপনি করিয়েছেন এগুলো স্যার। হ্যাঁ সেটাই তো, আমি সবগুলো ডিসিশন ট্রি যত টাফ অঙ্ক সব করাইছি। স্যার আমাদের লিমিটেশন হচ্ছে স্যার আমরা আসলে পরীক্ষার ওই ইনভায়রনমেন্টে এই নতুন সিচুয়েশন গুলোকে ডিল করতে মানে হয়তো বা আমিও পারি না, এই জন্য সলিউশন দেখলে মনে করি যে হ্যাঁ বিষয়টা তেমন করা যেত, বাট ওই সিচুয়েশনটা আসলে কেন জানি পেরে উঠি না। এই ক্ষেত্রে আমি কিছু বিষয় বলতে পারি। যেমন ধরেন অনেকে পাস করে না কেন, 2 মার্কস 1 মার্কস 3 মার্কসের জন্য ফেল করে। এটার একটা কারণ হচ্ছে থিওরিতে দুর্বল, অনেকে থিওরিটা লিখতে পারে না, এটা একটা কারণ। হ্যাঁ, যারা যত থিওরি থাকে খুঁটিনাটি সবগুলো যদি টাচ করতে পারেন অ্যাকুরেটলি বা কাছাকাছি, তাহলে ফেল করার কোনো কারণ নাই। সেকেন্ড হচ্ছে অনেকে ধান্দা থাকে যে আমি অঙ্কটা মেলাবো 100% কারেক্ট করবো, এটা একটা ভুল অ্যাপ্রোচ। আপনার যে কনসেপ্ট আছে, নলেজ আছে, সেটা আপনি অ্যাপ্লাই করে চলে যাবেন জাস্ট। এবং কোনো জায়গায় যদি আপনার মনে হয় যে ভুল হচ্ছে, তখন আপনি কনসেপ্টটা লিখে দেবেন যে আমি এই কনসেপ্টটার অনুসারে এটা করা উচিত। এখানে কিন্তু দেখা হয় আপনি এই কনসেপচুয়ালি জিনিসটা আমি আগে জানতাম না, এই সরি এই ভুল ধারণাটা আমার এতদিন পর্যন্ত ছিল স্যার। হ্যাঁ, এখন আমি বলি একটা বিষয়, আমার এক্সপিরিয়েন্স বলি পার্সোনাল। এমবিএ তে যখন ফার্স্ট সেমিস্টারে আমরা পরীক্ষা দিই অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 তো সরি 3, এই পরীক্ষাতে মার্জার বা অ্যাকুইজিশনের একটা অঙ্ক আসে, পারচেজ আর কি বিজনেস কম্বিনেশন। তো ওইখানে একটা কোশ্চেন ছিল একটু কনফিউজিং, এটা আপনি অ্যাসেট কিনছেন শুধু নাকি লাইবিলিটি সহ নিছেন, এরকম একটা অপশন ছিল। সো আমি একটা অপশন ধরে অঙ্ক করে আমার অঙ্ক মিলে নাই, এবং আমার কিছু ফ্রেন্ড আছে তারা করতে গিয়ে আমারটা শুনে, বা আমি তো কথা বলতাম না ভয়তে, যদি খাতা কেড়ে নেই পজিশন হারাই যাবে, তো ফার্স্ট পজিশন রাখার জন্য আমি কিছু বলতাম না। তো আমার একটা ফ্রেন্ড ছিল, ও বলতো যে ভাই তোমার কিছু বলা লাগবে না, আমি বলবো তুমি শুধু ঠিক থাকলে চুপ থাকবা, না ঠিক থাকলে বলবা যে ভাই হয় নাই, তাহলে আমি বুঝবো হয় নাই। ঠিক আছে? তো ওই ফ্রেন্ড এখন ঢাকা বাসায় বেশ ভালো পজিশনে আছে। তো আমি যেভাবে করছি সেও সেভাবে করছে, কিন্তু রেজাল্ট দেখা গেল যে অর্ধেক মানে পরীক্ষার রুম এই কাজ করছে, ভুল করছে, এবং তারা আর এ প্লাস পায় না। কিন্তু আমি কিন্তু এ প্লাস পাইছি। কেন পাইছিলাম? কারণ যখন অঙ্কটা দেখলাম মিললো না,
এবং আমি দেখলাম আমার সময় নাই, যে সময়টা একটা বড় অঙ্ক করার পরে মিলে নাই, ওইটা যে আবার করবো এরকম সময় পরীক্ষা নিশ্চয় থাকবে না। তখন আমি করলাম কি, ডিটেলস নোট দিয়ে দিলাম যে এই অঙ্কটা কেন মিললো না, কারণ আমি ধরছি এখানে লাইব্রেরিটি বাদে কেনা হয়েছে, কিন্তু যদি আমরা লাইব্রেরিটি সহ ধরতাম তাহলে অবশ্যই অঙ্কটা মিলতো। এই কারণে অঙ্কটা মিলে নাই, কারণগুলো সব ব্যাখ্যা করে দিলাম, দুই একটা ওয়ার্কিংস দেখাই দিলাম। এতে করে হয়েছে কি, এক্সামিনার যিনি খাতা দেখছেন তিনি আমাকে মার্কস দিয়ে গেছেন এবং আমাকে A+ দিয়ে গেছেন, কিন্তু আমারটাই ফলো করে যারা করছে তারা কিন্তু সব A+ সব মিস করছে তারা। তারা ব্যাখ্যা দেয় নাই তাই। খুবই সুন্দর একটা অ্যাপ্রোচ হয়েছে স্যার, এটা তো আসলে আমরা এটা তো এভাবে পড়ি বেশ না। বুদ্ধিমানের কাজ, আমি তো এটা কখনো পরীক্ষার ভাবি সময় নাই অবশ্যই A+ এরকম কিছু করা কারণ কি, সম্ভব। কারণ এক্সামিনার যে খাতা দেখবে সে তো দেখবে যে আসলে সেই জিনিসটা জানে কিনা, তাই না? জি আমি স্যার। একটা অঙ্ক করছি, যদি অঙ্ক না মেলে কেন মিললো না এটা যদি আপনি বলতে পারেন তাহলে তো এক্সামিনার বুঝে যাচ্ছে যে আমি তো তাকে কোনো কেরানি ক্লার্ক বানাতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি সে আসলে বুঝে কিনা জিনিসটা। ঠিক আছে? আসলে জি, স্যার। আমি স্পেশালি এখনো ক্লাস 6-7 এ যেমন অঙ্কের অ্যান্সার না মিললে অঙ্ক এই জায়গাটাই ভুল, এই জায়গাটাই ভুল, হ্যাঁ এই জায়গাটাই ভুল। সিরিয়াস, I had a serious misconception actually. এখানে আপনারা মনে রাখবেন, clear হলো। সিএমএ তে, সিএ তে, এসএসসি তে আপনার মনে করেন 5টা অঙ্কের একটাও মিলে নাই, তারপর আপনি পাস করবেন, দেখবেন আরেকজনের 5টার ভিতর 4টা মিলছে, সে ফেল করবে। কারণ কি, এখানে কনসেপ্ট দেখা হয়, কত কনসেপচুয়ালি আপনার সাউন্ড কত, মানে আপনার কনসেপ্ট কত সাউন্ড এটা দেখা হয়। আপনি একটা অঙ্ক মুছে একটা জায়গায় ভুল হয়েছে, তারপরে তো অঙ্ক মিলে যেতে পারে না? পারে কি না? জি স্যার, হ্যাঁ। তখন তো আপনি দেখবেন যে একটা ভুল দিয়ে অঙ্ক মিলাইছেন এবং আপনি নিজে বুঝেনি না যে ভুলে অঙ্ক মিলছে, আপনারা 0 দিয়ে বসে থাকবে যে বুঝে না অঙ্ক, আন্দাজে একটা মিলাই দিচ্ছে গোলমাল দিয়ে। আপনি তো খুশি হয়ে গেছেন অঙ্ক মিলে গেছে আমি পাস করবো, কিন্তু করছেন ফেল, কারণ আপনি হয়তো একটা যেই পয়েন্টটা চেক করার জন্য অঙ্কটা দিচ্ছে সেই পয়েন্টটা আপনি ভুল করছেন, দেখবে না বাদ বাকি এক্সামিনার যে আমি তো এটা টেস্ট করার জন্য অঙ্কটা দিলাম, ওইটাই তো সে ভুল করছে, বাকি সব ক্যাশ রিসিভেবল এই ইকুইপমেন্ট এগুলো মিলাই নিবে আমার কি না মিলাই নেবে আমার কি, এরকম একটা পারসেপশন নিয়ে কিন্তু খাতা দেখা হয়। বোঝা গেছে? জি স্যার। এই জন্য আপনারা আপনার অবস্থানটা ক্লিয়ার করবেন। যদি কোনো কারণে মনে হয় যে এটা আমি করলাম আমি কনফিউজ, তাহলে আপনি বই পড়ছেন, যেটা মেইন টেক্সট যেটা পড়ছেন সেটার আপনি লজিকটা দিবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ পাস করে যাবেন। ওকে, এখন তাহলে এই অঙ্কটা হয়ে গেল, আর তো কোশ্চেন এটা নেই, তাই না? হ্যাঁ, C1 এটা কি জিনিস? আমি শুনতে পাচ্ছি না ভালো, আবার বলেন কাইন্ডলি। স্যার ম্যাক্সিমাম কত টাকা পে করবে যদি 57,000 টাকা যদি ও আচ্ছা, এরা যেভাবে, এটা তো বললাম, এরা যেভাবে সলভ করছে তাতে একটা ভুল আছে বললাম। এই যে আপনি কত পে করবেন, আমি নীতিটা বলে দিচ্ছি আপনাকে। এই যে যদি আপনি সার্ভে করেন তাহলে আপনার এক্সপেক্টেড ভ্যালু কত? কত আসছে এক্সপেক্টেড ভ্যালু এটা? 387 Actually স্যার 336 হওয়ার কথা। আচ্ছা 336 হওয়ার কথা অ্যাকচুয়ালি এটা, যাক আমরা ধরলাম, মনে করেন এটা ঠিক আছে, ধরে নিয়ে আমি বোঝাচ্ছি এই জিনিসটা। তো সার্ভে করার পরে আমার এক্সপেক্টেড ভ্যালু যদি হয় 357, সার্ভে ছাড়া কত? 330। এই ডিফারেন্সটা আপনি ম্যাক্সিমাম পে করবেন, হ্যাঁ, সার্ভে করার জন্য। বোঝা গেছে? জি স্যার। এখন যদি বলতো হোয়াট ইজ দ্য কস্ট অফ ইনফরমেশন, এটা কিন্তু একই জিনিসের আনসার। এটা হচ্ছে কস্ট অফ ইনফরমেশন, এটা হচ্ছে ইনফরমেশনের ম্যাক্সিমাম কস্ট, এর বেশি আমরা পে করতে চাইবো না যে সার্ভে ফার্ম তাদেরকে। হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি। ওকে, আচ্ছা তাহলে এখন আমি চলে যাচ্ছি পরের কোশ্চেনে। তাহলে আমরা দেখলাম 2020 2 দেখলাম, ই দেখলাম। স্যার এটা নিচে যে একটা থিওরি আছে, থিওরিটা একটু কাইন্ডলি স্যার যদি একটু আলাপ করতেন। এটা জি স্যার, একটু কাইন্ডলি স্যার শর্টলি। মানে ডিসিশন ট্রি এবং এক্সপেক্টেড ভ্যালুর দুর্বলতা কোথায়, তাই তো? জি স্যার। এটা আপনি যখন থিওরি পড়ছেন এটা আপনি অনেক কিছুই বলতে পারেন, আপনি অঙ্ক দেখে বলতে পারবেন নিজে নিজে। এই যে প্রবাবিলিটি গুলো ধরছে সেটাগুলো অ্যাকুরেট, এটা তা আনুমানিক স্যার।
আনুমানিক, এটা একটা প্রবলেম যে আপনার এই আপনি যে ডিসিশনটা নিচ্ছেন, এই যে দেখেন ফর এক্সাম্পল ইন দ্য কোয়েশ্চেন সাকসেস এন্ড ফেলিয়ার আর টু এক্সাম্পল অফ extreme outcome whereas a variety of outcome between the success and failure may be possible. The decision tree is therefore is likely to be a simplification of reality. এটা আসলে বাস্তবে হতেও পারে আবার কি না হতে পারে। আপনি সাকসেস আর ফেলিয়ার না হয় সাকসেস আর ফেলিয়ার মাঝামাঝি থাকতে পারেন না? জি স্যার পারেন। আচ্ছা, তারপরে আমরা যে এক্সপেক্টেড ভ্যালু গুলো এক্সপেক্ট করছি, এস্টিমেট করছি, সেইগুলো আসলে বাস্তবে হতেও পারে আবার কি না হতে পারে। এটা খুবই আনসার্টেন। সেকেন্ড হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনি রিস্ক নিউট্রাল হন তবেই এই অপশনটায় যাবেন, আর যদি আপনি রিস্ক অ্যাভার্সার হন অথবা আপনি রিস্ক টেকার হন তাহলে কি এত কিছু বিবেচনা করবেন? যেমন যদি আপনি অপটিমিস্টিক হতেন, অপটিমিস্টিক মানে কি আপনি সাকসেসফুল ধরে নিচ্ছেন আমার প্রোগ্রামটা কি হবে, সাকসেস হবে স্যার, ধরে নিলাম সাকসেস হবে এবং হচ্ছে আমি হাই ডিমান্ড পাবো। তাহলে এখানে হাই ডিমান্ড যদি হতো তাহলে 870% কত হয়? 560, ঠিক কি না? জি স্যার, জি স্যার 560 আমি সার্ভের জন্য কত পে করব? 50। তাহলে আমার টিকবে কত? অনেক স্যার, 560। জি স্যার 510 টিকবে আমার। জি স্যার। তাহলে আমি ডিসিশন কি করতাম? সার্ভে করতাম। তাহলে তো এই ক্ষেত্রে এই যে আপনার আসলে যদি রিস্ক টেকার হতেন তাহলে আপনি হাইস্টটাই চিন্তা করতেন, যেমন হাইস্টটাই হবে। সো আপনি যদি রিস্ক টেকার হন, আবার রিস্ক অ্যাভার্সার হলে আপনি আরো হয়তোবা দেখতেন, আরো পেসিমিস্টিক হইতেন। সো আসলে এইটা ডিসিশন ট্রিতে যেটা দেখায় সেটাকে আমরা ধরে নিই রিস্ক নিউট্রাল, কিন্তু বাস্তবে সব ডিসিশন মেকার রিস্ক নিউট্রাল না হতে পারে। ঠিক আছে? If a decision is based on selecting the option with the highest EVP of profit, it can be achieved that in the long run, that is, with enough repetition, the decision so selected will give the highest average profit. But if the decision involves a once-only outcome, there will be risks that, in retrospect, it will be seen that the wrong decision was taken. এত কঠিন করে লেখার কিছু নাই। ঠিক আছে? এক কথায় হচ্ছে যখন কোন একটা ডিসিশনের আপনার দুর্বলতা জানতে চাইবেন তখন আপনি কি করবেন? ওই মেথড বা ওই টেকনিকের যে দুর্বল দিকগুলো আছে সেই দিকগুলো বলবেন, ওই থিওরির। এটাই আনসার। যেমন আপনাকে বললো এনপিভি দিয়ে একটা ডিসিশন নিলেন, নিয়ে বললো যে এই ক্ষেত্রে আপনার ডিসিশন কি কারণে দুর্বল হতে পারে, তাহলে আপনি কি করবেন? এনপিভির দুর্বলতা, এনপিভির লিমিটেশন গুলো তখন ওখানে লিখে দেবেন, একটু ঘোরাই ফিরাই। বোঝা গেছে? জি স্যার, এটা হচ্ছে টেকনিক। যেমন এনপিভিতে আমরা কি করি? ক্যাশ ফ্লো এস্টিমেট করি। ক্যাশ ফ্লো এস্টিমেশন আমাদের ঠিক হতে পারে, আবার কি না হতে পারে। আবার আমরা ইনফ্লেশন বিবেচনা করি না, ট্যাক্স রেট বিবেচনা করি না। তারপরে আমরা যেই টাইমে ধরে নিই বছরের শেষে হবে, কিন্তু আসলে ক্যাশ ফ্লোটা সারা বছর হতে পারে। কোনো ক্যাশ ফ্লো ধরে নিই আমরা বছরের শুরুতে হবে, সেটা আসলে ওয়ার্কিং ক্যাপিটালের যে পরিমাণ ধরি তার থেকে কম বেশি হতে পারে। কস্ট অফ ক্যাপিটাল যেটা ধরছি সেটা আবার কি বাস্তবে এটা কি হতে পারে? ডিউরিং দ্য প্রজেক্ট টাইম এটা চেঞ্জ হতে পারে। এইভাবে আপনার যখন ডিসিশন নেবেন কোনো একটা টেকনিক দিয়ে, যখন আপনাকে বলবে যেটা দুর্বলতা গুলো কি, তখন ওই টেকনিকটা দুর্বলতা গুলো লিখে দেবেন। ঠিক আছে? জি স্যার। আপনার কোশ্চেন 3 ছিল। আর বাসা সাহেবের একটা দেখাই, ডিসেম্বর 19 এর 2C 3C, তাই না? জি স্যার। যেগুলো বাদ থাকছে সেগুলো কিন্তু আমি সামনের দিন আবার দেখবো। ডিসেম্বর 19। এটা তাই না? ইউ কিউ। জি স্যার। অঙ্কটার আনসার পুরোটাই ভুল, এই জন্য আপনি কনফিউজ হয়েছেন, বুঝছি আমি। এটা এটা না আনসার? জি স্যার এটা। হ্যাঁ, আনসারটা পুরোটাই ভুল করছে, এই কারণে আপনি কনফিউজ হয়ে গেছেন, বুঝতে পারছি। তো দেখেন আপনারা বাকিরাও পারবেন, বাকিরাও ইউ কিউ নিয়ে একটা অঙ্ক এখানে দেওয়া আছে।
XYZ company uses a material 24,000 units per annum per year, for which cost of placing on one order is taka 440. Unit carrying cost 96, carrying cost percentage 10%. Company follows GIT inventory system, and the order size may be from 600 to 900 units in multiples of 100. মানে 600, 700, 800, 900 এরকম 100 করে ডিফারেন্স হবে। You are equal to determine the purchase order quantity that will minimize cost by tabular method. Apply EOQ formula to prove your answer. তারা টেবিল করতে বলছে। সো টেবিল যদি আমরা করি আমাদের বলছে 6 অর্ডার সাইজটা হবে 600 থেকে 900 এর ভিতরে 100 করে ডিফারেন্স। তার মানে 600, 700, 800 মানে 600 থেকে 900 পর্যন্ত যাবে 100 করে ডিফারেন্স রাখতে হবে। এটা বুঝছেন সবাই? জি স্যার। ওকে, তাহলে 600, 7, 800, 900। ওকে, আচ্ছা তাহলে এখন আপনারা যেটা করবেন, প্রথম যে ভুল সেটা হচ্ছে যে আমাদের এক বছরে কেনা লাগবে কত? 24,000 units per year। আপনাকে পার ইয়ার অবশ্যই জানতে হবে। মান্থলি থাকলে আপনারা ইয়ার করে নেবেন, উইক থাকলে 52 দিয়ে গুণ করে ইয়ার করে নেবেন। তাহলে 24,000 যদি আমরা কিনি, প্রত্যেকটা অর্ডারে যদি 600 কিনে কিনি, তাহলে 24,000 ভাগ 600, তাহলে কয়টা অর্ডার দেওয়া লাগবে? 40টা। 40টা, ঠিক আছে, এটা ঠিক আছে মনে হয়। 24,000 কিনতে হবে আমাদের, 24,000 ইউনিটস আমাদের কিনতে হবে। একটা অর্ডারে আমরা কিনবো 600 করে। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে স্যার, এই লাইনটা। হ্যাঁ, তাহলে 24,000 ভাগ 700, 24,000 ভাগ 800, 24,000 ভাগ 900 ঠিক আছে। ফ্র্যাকশন আসলে অর্ডার হয় না, তারপরে আমরা অঙ্কের স্বার্থে করছি এটা। এই পর্যন্ত ঠিক আছে। এভারেজ ইনভেন্টরি আপনারা জানেন যে অর্ডার সাইজকে 2 দিয়ে ডিভাইড করলে আমরা এভারেজ পাই। প্রথম রোটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিবেন সবগুলা। ক্লিয়ার এটা? এরপর থেকে ভুলটা আপনারা নিজেরা বুঝতে পারবেন। ভুলটা কি দেখেন, প্রথম ভুল হচ্ছে যে প্রতি অর্ডারের কস্ট অফ প্লেসিং ওয়ান অর্ডার, একটা অর্ডারের কস্ট কত করে বলছে? 40 করে। তাহলে এখানে 40 গুণ 40 কত হবে? 1600। এখানে 1600, 700 এর জন্য হবে 1372, 800 এর জন্য হবে 1200, 900 এর জন্য হবে 1066.8। ঠিক আছে, তার মানে এই রোটা পুরোটাই ভুল। হ্যাঁ স্যার, আমি এটা কারেক্ট করে করেছি। আর ক্যারিং কস্ট আপনারা জানেন এটা 96 হবে, 90 করে রাখছে, এটা আসলে 96 হবে। ক্যারিং কস্ট তো বলে দেওয়া আছে 96 তার 10%। হ্যাঁ জি স্যার, এটাও ভুল আছে স্যার, এটাও ভুল আছে, রাইট। তাহলে পারবেন তো? ওটাও ভুল আছে স্যার, এটা জি স্যার। টোটাল হোল অ্যানসারটাই ভুল। এটা ফর্মুলাটা সেম, ফর্মুলাটা ঠিক আছে, অ্যানসার ফর্মুলা অনুযায়ী করে অ্যানসারটা নিজের মতো বের করে নিতে হবে। রাইট। তাহলে এখানে 96 এর 10% করে আপনারা এই যে এই কলামটাকে এই রোটাকে গুণ করে দিবেন। তাহলে 28, 80, 33, 60 এরকম স্যার, 38, 40, 43, 20। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করতে হবে, এটা করেই নাই। ইওকিউ বের করতে হবে, এটা করে নাই। এটাও করেনি মনে হচ্ছে স্যার। ইওকিউ বের করে প্রমাণ করতে হবে যে এই যে অপশনটাতে আমরা এই টেবুলারে যেটা বেস্ট বলছে সেটা ঠিক আছে কিনা। হ্যাঁ জি স্যার। স্যার আনসার কত? এটা সঠিক আনসারটা একটু মানে সঠিক আনসার করেন, অঙ্কটা আমি কিভাবে করব বলেন? না স্যার, যাদের জানা আছে তা অনেকেই বলছেন। স্যার আমি যেটা করছি, আমি এর আগে গত পরীক্ষার জন্য করছিলাম, এটা মানে 447 ইউনিট আমার তার ইউকিউ। আচ্ছা, আপনারা একটু গ্রুপে শেয়ার করে দেন, আমি একটু দেখে দেব। গ্রুপে শেয়ার করে দেন। হ্যাঁ, যারা করছেন তার পিকচার তুলে ইমেজ তুলে গ্রুপে শেয়ার করে দেন। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে। এরপরে কি কোশ্চেন আর আনসার রং, তাহলে আনসার রং। এরপরে 3C, এই জন্য তো মেইন টেক্সট করতে হবে। মেইন টেক্সটের কনসেপ্ট অ্যাপ্লাই করে অঙ্ক করতে হবে, তাহলে সমাধান কি আছে সেটা দেখে লাভ নেই। 3C 3 নম্বর অঙ্কটা পারেন সবাই? 3 নম্বরটা বেশ আমার কাছে বেশ ভেজাল অঙ্ক মনে হয়েছে। এই অঙ্কটা পারেন সবাই? স্যার এটা পারা যাচ্ছে স্যার। এখানে ওই যে স্যার এটা করেছে, এটার একটা নাম্বার পার্ট পাতে একটু সমস্যা আছে স্যার, প্রবলেম ছিল। ফাইনালি 3 নম্বর পার্টটা, তাই না? জি স্যার, এটাই কনফিউজিং। স্যার এখানে ওই যে ভ্যারিয়েবল কস্ট ইনক্রিজে ওই পার্টটা একটু কনফিউজিং, মানে কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে এটা যদি একটু দেখাই দিতেন জাস্ট। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি স্যার, আমারও মানে ওই জায়গায় কোশ্চেন। আচ্ছা আচ্ছা, ওকে। 25 মার্কস তো, যদি 20 পান তাও পাস করে যাবেন, পাস না করলেও সমস্যা নাই। আমি দেখাই দিচ্ছি, যদি ইনকেস আর কি যদি এক্সামে এটা মিসও করে ফেলেন তাও পাসে সমস্যার কথা না। আপনাদের কি সমস্যা? এই ভেরিয়েবল কস্টটা কোথায় পাচ্ছে?
স্যার 3C তে যে ওই যে আপনার এটা preliminary না? of cash- জি স্যার হ্যাঁ, জি স্যার এটাই। এটা কোথায় পেলো তাই না? এটা ইনক্রিজড ভ্যারিয়েবল কস্টটা ধরেছে শুধু। আচ্ছা দেখেন ভেরিয়েবল কস্টটা কোথায় পাচ্ছেন দেখেন আপনারা। প্রথম আসেন এখানে ভেরিয়েবল কস্ট কি কি আমাদের কোশ্চেনে দেখেন, যদি কোশ্চেন দেখেন তাহলে দেখবেন এখানে ফুড এন্ড ড্রিঙ্ক একটা ভেরিয়েবল কস্ট, রাইট? জি স্যার, জি স্যার। ফুড এন্ড ড্রিঙ্ক কত করে লাগে এটা? 58500। ওকে আচ্ছা, আর স্টাফ কস্ট তো এটা ফিক্সড কস্ট। ওকে, এই যে এইখানে একটা ভেরিয়েবল কস্ট আছে স্টাফের মনে হয় 30%। কোশ্চেনটা দেখা একটু। স্যার স্টাফ কস্টে ভেরিয়েবল কস্ট নেই স্যার, আদার কস্টে 30% আদার কস্টে রাইট, আদার কস্টে রাইট, আদার কস্টে স্টাফ কস্টে আদার কস্টে। এই আদার কস্টে কত পার্সেন্ট ভেরিয়েবল বলছে? 30%। 30% স্যার। তাহলে 45,000 এর 30% কত আসে? $13,500 স্যার। 13,500। আদার কস্টের বোধহয় 30% ভ্যারিয়েবল আর এই 30% এর ইনক্রিমেন্ট 30% রাইট, ইনক্রিজ হবে এটা 30%। 30 into 30 মানে হচ্ছে 30% 30%। এটা কিন্তু আমরা পুরোটা নিয়ে করছি না, আমাদের অঙ্কটা কিন্তু পুরোটাই ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচে হচ্ছে। হ্যাঁ, শুধু ইনক্রিমেন্ট, শুধু ইনক্রিজড ভ্যারিয়েবল কস্টটা নিয়ে আমরা কাজ করব এখানে। আমরা শুধুমাত্র ইনক্রিজ রেভিনিউ ইনক্রিজ কস্ট নিয়ে কাজ করছি এখানে। সো এই 13,500 এর 30% ইনক্রিজ করবে। ওই যদি আমরা ক্যাপাসিটি হোটেলটার বাড়াইতে চাই তাহলে কত? 4,050। আর কিছু আছে নাই? 4,050 আর হচ্ছে এখানে ছিল হচ্ছে 58,500। এই 4,050 বুঝছেন তো সবাই? জি স্যার। বাকিরা আশা সাহেব বুঝছেন? আপনি তো ওই জি স্যার জি স্যার জি স্যার এটা তাহলে কত হলো এটা? এটা স্যার 4,050। হ্যাঁ হ্যাঁ 62,550। তাও তো মিলে না তাই না? জি স্যার। তাহলে এখন কত পার্সেন্ট এই ভেরিয়েবল কস্ট গুলো কত পার্সেন্ট ইনফ্লেশন কত পার্সেন্ট? কস্ট গুলো যতগুলো কস্ট আছে তার ইনফ্লেশন এই যে কস্ট ইনফ্লেশন কত পার্সেন্ট? 4%। তাহলে 1.04 দিয়ে গুণ করেন। কি করলাম আবার 58,500 আর কত ছিল? 4,050। 58,550। 58,550 রাইট। 58,500 তো 58,500 আর হচ্ছে 4,050। ওকে, 58,500 4,050 টোটাল হচ্ছে 62,550। 1.04 হচ্ছে ইনফ্লেশনের জন্য। এবার পাইছেন 65,052। জি স্যার জি স্যার জি স্যার। এই যে দেখেন এই 65,052 কে আবার পরের বছরের জন্য নেক্সট ইয়ারে আবার 1.04 আবার ইনফ্লেশন হবে বেস ধরে। জি স্যার। 67,654 পরের বছর আবার 1.04 4% ইনফ্লেশনের কারণে ৭৪,৩৬০। পরের বছরে আবার 1.04 ইনফ্লেশনের কারণে ৭৩,১৭৫। ঠিক আছে? জি স্যার। ওকে, বাকিটা তো পারবেন না? জি স্যার বাকিগুলো পারবো। ঠিক আছে, বেশ কিছু সমস্যা আমাদের সমাধান হয়ে গেল। বাসা সাহেবের আর কি আছে? গুণের 18 কোশ্চেন 6 এ না? জি স্যার, শুধু কোশ্চেনটা কি বলছে ওটা জানলেই হবে স্যার। জুন 18 কোশ্চেন 6A। Calculate for project 1 the relevant cash flows that the accountant should have used for year 1 when appraising the project. All accounts should be shown in. আচ্ছা, শুধুমাত্র আপনাকে ক্যাশ ফ্লো বের করতে বলছে, রিলেভেন্ট ক্যাশ ফ্লো। মানে আপনি শুধুমাত্র
ডিসকাউন্টিং ফ্যাক্টর দিয়ে গুণ করার আগ পর্যন্ত যা হয় সেটা বের করবেন। জি স্যার, জি স্যার, স্যার সলিউশনটা কি একটু দেখবেন স্যার, মানে কি করছেন আরে জুন 18 এই যে শুধুমাত্র ক্যাশ ফ্লোটা বের করতে, নেট ক্যাশ ফ্লো, শুধু ক্যাশ ফ্লো বের করছে। হ্যাঁ, ওখানে কি বলছে স্যার, কোশ্চেনে কি বলছে যে রিলিভেন্ট ক্যাশ ফ্লোটা, হ্যাঁ রিলেভেন্ট ক্যাশ ফ্লো মানে শুধু যত রকম ক্যাশ ফ্লো আছে সব বের করতে বলছে। তাহলে আপনার রিলেভেন্ট ক্যাশ ফ্লো মানে কি, আপনার ক্যাশ ইনফ্লো মাইনাস ক্যাশ ইনফ্লো বিবেচনা করতে হবে, ক্যাশ আউটফ্লো বিবেচনা করতে হবে। কিন্তু এখানে শুধু কস্ট সেভিংটা বিবেচনা করছে, ক্যাশ যেটা আমরা ইনফ্লো সেটা কিন্তু ইয়ে করি নাই, ক্যাশ আমরা যেটা ইনজেক্ট করলাম। কস্ট সেভিংটাই আমাদের ক্যাশ ইনফ্লোজ, কিন্তু ক্যাশ আউটফ্লোজটা তো কনসিডার করি নাই। ও আচ্ছা, আউটফ্লোটা কনসিডার করে নাই। আচ্ছা, আউটফ্লো কি আছে এখানে, এরকম আমি দেখি নাই, দেখতে হবে। এটা বোধহয় স্যার এক্সাম কিটের একটা, না হোক সেটা হোক, কিন্তু কনসেপচুয়ালি তো ঠিক হতে হবে, তাই না? এটা করেছিলাম, এটা বোধহয় কস্ট ক্যাশ ইনফ্লো আউটফ্লো মাইনাস করার পরে কস্ট সেভিংসটা আসছে এরকম। এটা 20 মিলিয়ন, এটা তো কনসিডার করি নাই ওনারা যে মেশিন কস্টিং 20 মিলিয়ন। $21 মিলিয়নের কোনটার কথা বলতেছিলেন ভাইয়া? উনি বলতেছে ওই যে মেশিন 20 মিলিয়ন, হ্যাঁ মানে আমার 50,000 ওটা তো আমার মানে ইরিলিভেন্ট ওটা ডিসিশনের জন্য, কিন্তু 20 মিলিয়ন যেটা আছে আমার মেশিন কস্ট, ওটা আসবে না? আসতে পারে, কিন্তু এটা নেট ক্যাশ ফ্লো ইয়ার বলছে, ইয়ারলি বলছে নাকি এরা, ইয়ার 1 এ নেট ক্যাশ ফ্লোস ইয়ার 1। ও আচ্ছা, আপনার কথা হচ্ছে যে তাহলে তো ইয়াটাও বিবেচনা করা উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা তো 5 ইয়ার্স লাইভ। স্যার কোনটা? উনি বলতে যাচ্ছে যে ওই যে ইনিশিয়াল যে কস্টটা, ইনভেস্টমেন্টের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা কত, 50,000 টাকা স্যার? 20 মিলিয়ন যে মেশিনের কস্ট হবে এটা বলতে যাচ্ছে। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট তো আমরা ক্যাশ ফ্লো করার সময় কনসিডার করেছি না, ইয়ারলিটা করেন না, কিন্তু যখন আপনি কিউমুলেটিভ যখন করি, হ্যাঁ যখন আমরা প্রেজেন্ট ভ্যালু বের করি তখন করি, এছাড়া তো করি না। না, ওনার কথা যুক্তি হচ্ছে যে আমাদের যেহেতু রিলেভেন্ট ক্যাশ ফ্লো বলছে, তো ওইটাও তো একটা রিলেভেন্ট ফিউচার ক্যাশ ফ্লো, তাই না? হ্যাঁ, কিন্তু এখন জানি না, এক্সাম কিটে আসলে এভাবে করা নাই, মানে এক্সাম কিটে দেওয়া হচ্ছে শুধু ক্যাশ ফ্লোটা করা। আচ্ছা ঠিক আছে, আমি দেখি অঙ্কটা, হ্যাঁ তাহলে আপনার কথার আনসার আমি দেবো। তবে আপনি যদি মনে করেন যেটা লিখবেন, চাইলে এখানে লিখতে পারেন যে এটার বাইরেও কি আছে আমাদের হচ্ছে ফার্স্ট ইয়ারে কনসেপ্ট হিসেবে ঢোকাই দেয়া গেল, সমস্যা কি? রাইট। আর একটা জিনিস মনে রাখবেন যে আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আপনার কাজ কিন্তু এসএসসি এইচএসসি বা বিবিএমবি এর মতো বই দেখে লিখবো পড়বো এটা না। আপনি কিন্তু চ্যালেঞ্জ করতে পারবেন। আপনি একটা বইতে যা আছে সেই ফরম্যাটেই যে করবেন বা সেই আনসারই যে আপনার কাছে, সেটা কিন্তু না। আপনি ডিফারেন্ট অ্যাজাম্পশন, ডিফারেন্ট কনটেক্সট দিয়ে আপনি এটাকে চ্যালেঞ্জ করতে পারেন, ওইটা আপনাকে অ্যাকসেপ্ট করতে পারবেন কিছু নাই কিন্তু। জি স্যার, আমরা যদি প্র্যাকটিক্যালি আসি তাহলে তো স্যার আমার ফার্স্ট ইয়ারে আমার যে ইনভেস্টমেন্ট সেটা তো এখান থেকে ডিডাকশন হওয়ার কথা না। ডিডাকশন না হোক, অন্তত আমাদের উল্লেখ করতে হবে যে আমাদের ফার্স্ট ইয়ারে কিন্তু এই পরিমাণ ইনিশিয়াল ইনভেস্টমেন্টে ক্যাশ আউটফ্লো চলে যাবে, উল্লেখ করতে হবে, তাই না? হ্যাঁ, মিনিমাম ডিসক্লোজার দিতে হবে। এটা কি ডেপ্রিসিয়েশন কে কনসিডার করে দেওয়া যাবে? ধরেন আমি দিলাম যে ডেপ্রিসিয়েশন কনসিডারেশন, ওটা তো আপনি কস্ট সেভিং দেখাচ্ছেন। ডেপ্রিসিয়েশনে যে আপনার সেভিংটা হচ্ছে, এটা একটা কথা বলতে পারি, অ্যাড করতে পারি? বলেন অবশ্যই স্যার। জিনিসটা হচ্ছে কোশ্চেনে তো বললো উইল রিকোয়ার, কোশ্চেনে কিন্তু বলে না যে উই অলরেডি বট দিস ওয়ান। তো যেটা হচ্ছে উইল রিকোয়ার হবে সেটা আমরা এখনো কিনি নাই, তাহলে যদি নাই কিনি তাহলে আমি কেন বাদ দিব?
প্রজেক্টে যেতে পারবো না। ওইটা না কিনলে তো আমাদের মানে প্রজেক্ট তো শুরুই করতে পারবো না। না এটা কিনেছি ধরে নিয়েই তো আমরা প্রজেক্টের কস্টটা এটা তো প্রজেক্টের জন্য আমার রিলিভেন্ট কস্ট, যেমন 50,000 ওইটা তো রিলিভেন্ট না, কারণ ওইটা আমরা আগেই খরচ করে ফেলছি। আচ্ছা আমি অঙ্কটা পড়ি নাই পুরোটা, একটু দেখি হ্যাঁ কি বলছে, জি স্যার। গ্যাঞ্জামটা কেন লাগলো। প্রজেক্ট 1 না? জি স্যার। আচ্ছা এটা তো দেখেন, আপনি যদি মেশিনটা না কিনেন তাহলে কিন্তু আপনার এই কস্ট সেভিং গুলো কোনো কিছুই হবে না, হবে কি? কিছুই হবে না। মেশিনটা কিনেছি ধরে নিয়েই তো আমাকে হ্যাঁ, কস্টটা এই করতে কারণে তো হবে। মেশিনটা আমার রিলিভেন্ট কস্ট। এখানটাই তো মেশিনের কস্টটা আমার ফার্স্ট ইয়ারে কিভাবে আনবো? রাইট, যখন আপনি এনপিভি করবেন তখন কিন্তু আপনাকে আলটিমেটলি কি করতে হবে? মেশিনের কস্ট আনতেই হবে, ইনিশিয়াল কস্ট আনতেই হবে আপনাকে, রাইট। তো সেই ক্ষেত্রে আপনি দেখাইতে পারেন এটা হচ্ছে আমার নেট ক্যাশ সেভস, ঠিক আছে ওকে, বাট আমাকে ইয়ার ওয়ানে অবশ্যই কি করতে হবে? আমাকে 20 মিলিয়ন বা 20 লাখ টাকা, কত আছে 20 মিলিয়ন না 20 লাখ? 20 মিলিয়ন টাকা আমাকে ইনভেস্ট করতে হবে, এটা অবশ্যই ক্যাশ আউটফ্লো হবে। হ্যাঁ, এটা মিনিমাম আমাদেরকে ডিসক্লোজ করতে হবে। হ্যাঁ, আমার কিন্তু বলে না যে ইয়ারলি কত টাকা, মানে শুধুমাত্র নেট ক্যাশ ইনফ্লো বলো, এটা বলে না কিন্তু, ওইটাও কিন্তু রেলেভেন্ট, এটা ঠিক আছে কথা, ওইটাও রেলেভেন্ট। স্যার কাইন্ডলি কোশ্চেনটা আবার মানে যাবেন নাকি? আমার কোশ্চেনটা কেন যেন কনফিউশন মনে হচ্ছে, মানে কি চেয়েছে আমাদের কাছে? আচ্ছা, ক্যালকুলেট ফর প্রজেক্ট 1 the relevant cash flows that the accountant should have used for year 1 when appraising the project. ও শুধু ইয়ার 1 বলছে, লাইফ টাইম না করলে কিন্তু আবার ওই কারণে দেয় না, বুঝছে এটা কেন দেয় না, এটা লজিকটা বুঝছেন আপনারা? জি স্যার, ফার্স্ট ইয়ারে করেছে তাই। প্রজেক্টটা কি 1 বছরের? প্রজেক্টটা কি 1 বছরের? না স্যার 5 ইয়ার্স। 5 ইয়ার্স হলে তখন আমি কিন্তু 1 বছরের ইনফ্লো থেকে যদি আমি 5 বছর যেই সার্ভিস দেবে সেই মানে ক্যাপিটাল কস্ট বাদ দিই তাহলে কিন্তু রেলেভেন্ট নেগেটিভ হয়ে যাবে। কিন্তু স্যার আমরা এবার বুঝছি, ঠিক আছে এবার ঠিক আছে। কিন্তু স্যার প্রফেশনালি তো বাদ দেওয়া উচিত স্যার। না, প্রফেশনালি বাদ দেওয়া উচিত না, এই কারণে, কারণ কি আর কারণটা হচ্ছে যে আপনার কথার সাথে আমি একমত যে আপনি পাশে লিখতে পারেন যে ফর দ্য হোল লাইফ অফ দ্য প্রজেক্ট দ্য কোম্পানি মাস্ট কনসিডার, কি কোম্পানিকে অবশ্যই কনসিডার করতে হবে যে ইনিশিয়াল কস্টটা। ঠিক আছে স্যার, ওকে। আর আপনি এটা ডিসক্লোজ করতে পারেন, বাট কিন্তু ইয়ার 1 যে আরে ইয়ার এখানে বলছে শুধু ইয়ার 1, আমাদের 20 লাখ টাকা 20 মিলিয়ন টাকার বেনিফিট কিন্তু আমরা 5 ইয়ার্স ধরে পাবো, তাই না? ক্যাশ ফ্লো তো শুধু 1 বছরের জন্য হয়। কিন্তু আমি এটার সাথে একমত যে অবশ্যই 20 মিলিয়ন যদি আমরা ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল করি 5 বছরের, আপনি তো নোটটা এইভাবে লিখবেন, কায়দা করে লিখবেন, টেকনিক্যালি এইভাবে লিখবেন, আপনার কনসেপ্ট যে ক্লিয়ার এটা আপনি বোঝাবেন যে ইফ উই কনসিডার, লাইক এটা তো আনসার ঠিক আছে, কিন্তু আপনি এখানে একটা লাইন অ্যাড করবেন, এইভাবে অ্যাড করতে পারেন, ইফ উই কনসিডার দ্য হোল লাইফ অফ দ্য প্রজেক্ট দেন উই মাস্ট কনসিডার দ্য ইনিশিয়াল কস্ট অফ দ্য প্রজেক্ট 20 মিলিয়ন টাকা। ক্লিয়ার এখন? জি স্যার। বাট 1 বছরের কস্ট থেকে আমি কখনোই 20 মিলিয়ন বাদ দিতে পারি না, কারণ সেটা তো আমার আরেকটা ইনজাস্টিস হয়ে গেল, তাই না? জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আপনারটা তাহলে হলো মোটামুটি 17 আমি দেখি নাই, দেখার চেষ্টা করব। এই কোশ্চেন 3 এটা তো আমি অলরেডি দেখাইছি, তারপর আমি পরের দিন আর একটু দেখব। এই ইমরান খান কোশ্চেন 3 তো আমি ক্লাসে করাইছিলাম, এটাই সমস্যা কেন? আর যে অনেকদিন না দেখার জন্য তোর বোধহয় একটু ভুলে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা,
এটা কত কোশ্চেন 1 দেখলাম, কোশ্চেন 3 দেখলাম, জুন 2020 এর কোশ্চেন 3, জুন 2020 কোশ্চেন 3। স্যার এই প্রশ্নটা মূলত স্যার ওই যে আমাদের অ্যাবজর্পশন কস্টিং, মার্জিনাল কস্টিং এর এখান থেকে। হ্যাঁ, মার্জিনাল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং, রাইট। এইখানে কি এখান সমস্যা? থেকে স্যার এখানে আসলে আমার অঙ্কটা পড়ে যে হচ্ছে গিয়ে যে কনফিউশন, যেখানে 50% ক্যাপাসিটি এবং 100% ক্যাপাসিটি, আবার পরে আবার বলতে যে নরমালি হচ্ছে গিয়ে যে প্রোডাকশন করে হচ্ছে অ্যাক্টিভিটি 80 ইউনিট। তো মানে অঙ্কটা পড়ে আমি একটু কনফিউজ যে আমি আসলে কত ক্যাপাসিটি দিয়ে আসলে অঙ্কটা আমি করব। আচ্ছা আচ্ছা, এখানে 400 800 বলা এখানে আছে। শোনেন, এখানে একটা বিষয় হচ্ছে কি, একটু যদি কাইন্ডলি অঙ্কটা পড়ে একটু বলেন রাইট তাহলে রাইট আসলে রাইট। আমি বলি 50% ক্যাপাসিটি, 70% ক্যাপাসিটি, 90% ক্যাপাসিটি, এগুলো কোনো দাম নাই। আপনাকে সবসময় দেখবেন কোনটা, বেসিক্যালি 100% ক্যাপাসিটিটা দেখবেন। হ্যাঁ, কারণটা কি? কারণটা হচ্ছে, বা এই যে নরমাল লেভেল অফ অ্যাক্টিভিটি যেটা, এটা দেখবেন। অর্থাৎ আমরা একটা কোম্পানির যে ফিক্সড কস্ট, সেটাকে কিভাবে অ্যাবজর্ব করে। আপনার কোম্পানির যে ফিক্সড কস্টটা, এটাকে এখানে খেয়াল করে দেখেন। এই যে ফিক্সড কস্ট কত এখানে, 1600, এখানেও কত? 1600। কারণ হচ্ছে যে ফিক্সড স্যার, কস্ট আসলে এখানে- আমরা ম্যাক্সিমাম ক্যাপাসিটি ক্রিয়েট করার জন্য ফিক্সড কস্ট আমাদের লাগে, তাই না? জি স্যার। তো সেই কারণে আপনার, আপনি 50%, 60%, 70% যেই ক্যাপাসিটিতে রান করেন না কেন, আপনার কিন্তু ফিক্সড কস্ট পুরো ক্যাপাসিটি মেইনটেইন করার জন্য যেটা, সেটাই হবে, এটা এড়াইতে পারবেন না। ক্লিয়ার? রাইট রাইট স্যার, রাইট। তো এই কারণে কনফিউজ করার জন্য অঙ্কটা দেওয়া আছে, আপনি কি করেন এটা দেখার জন্য, কিন্তু 50% আসলে কোনো কাজ নেই। 100% পুরো অঙ্কটা করতে হবে। রাইট, এটা Profit কাজ হতো, যে কাজ হতো মার্জিন বের কখন? করার জন্য। এটার কাজ তো যদি আপনাকে বলতো যে কস্ট পার ইউনিট কত বের করেন, তখন আপনি হাইলো মেথড ইউজ করতেন। হাইলো মেথড ইউজ করার জন্য এটা আপনার কাজে লাগতো, কিন্তু হাইলো মেথড তো, এখানে হাইলো মেথডের কোনো কাজ নাই, আছে কি? স্যার, না স্যার নাই স্যার। যদি আমরা অঙ্কটা একটু পড়ি, যেমন রিকোয়ার্ড এর আগে যে প্যারাটা বলা আছে, লাস্ট লাইনে যেমন বলা আছে, ইন দ্য ফার্স্ট কোয়ার্টার 220 ইউনিট ওয়্যার প্রোডিউসড এন্ড 160 ইউনিট ওয়্যার সোল্ড। তো আসলে এই ধরনের সেন্টেন্স যখন থাকে, রিকোয়ার্ড আইডি স্যার, এক্স্যাক্ট রাইট রাইট। আচ্ছা, এই 60 লাইনটা না ইউনিটস থাকলে, আমার এন্ডিং ইনভেন্টরি। এই লাইনটা যদি না থাকতো তাহলে কিন্তু অঙ্কটা দেওয়ারই দরকার ছিল না, বুঝছেন? এই লাইনটা বেসিক্যালি অঙ্কটা দেওয়ার উদ্দেশ্য। হ্যাঁ, আচ্ছা স্যার। কেন আমি বলি, কারণটা হচ্ছে যে আমাদের মেইন কনসেপ্টটা কি, যে অ্যাবজর্পশন কস্টিং বা ফুল কস্টিং আমরা কি করি, একটা প্রোডাক্টে যখন প্রোডাক্টের কস্ট বের করি, তখন আমরা কি করি, প্রোডাক্টের ভেরিয়েবল কস্টের সাথে সাথে কি করি, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডও প্রোডাক্ট কস্টের ভিতরে আমরা ইনক্লুড করে ফেলি, তাই না? রাইট স্যার। জি স্যার। আর যখন আমরা ভেরিয়েবল কস্টিং করি, তখন কি করি, ম্যাটেরিয়াল, লেবার আর ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড ধরি, জি। তিনটা কস্ট ধরি। তো প্রবলেমটা হচ্ছে যে যখন আমাদের বেসিক কথা আমি শেখাছিলাম আপনাদের এই চ্যাপ্টারে, যে বেসিক, এখানে বেসিক ফিলোসফি যেটা, সেটা হচ্ছে যে আমাদের তাহলে হাতে এন্ডিং রয়ে যাবে কত, 60 ইউনিটস। আমরা 220 ইউনিট প্রডিউস করলাম ফার্স্ট কোয়ার্টারে, আর 160 ইউনিট বিক্রি করলাম। তাহলে আমাদের যদি বিগিনিং ইনভেন্টরি না থাকে, বলে দিছে দেয়ার আর নো বিগিনিং ইনভেন্টরি, নো ইনভেন্টরিজ এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, তাহলে আমাদের ইনভেন্টরি আসলে বিগিনিং নাই, তাহলে এন্ডিংটা আছে শুধুমাত্র। জি, এই এন্ডিং ইনভেন্টরির ভ্যালুটাই চেঞ্জ হয় মার্জিনাল এন্ড অ্যাবজর্পশন। আপনি কিন্তু অঙ্ক না করে আনসার বলে দিতে পারবেন অলওয়েজ। অলওয়েজ আমি একটা সহজ কথা বলি, অ্যাবজর্পশন কস্টিং, ভেরিয়েবল কস্টিং থাকাটা আপনাদের জন্য আর এটার কারণে প্রফিট চেঞ্জ হয়। রাইট। আপনি শুধু এটুকু দেখেন, এখানে কত টাকা ফিক্সড ওভারহেড, 1600 টাকা। 300, কত ইউনিটের জন্য? 800 ইউনিটস এর জন্য। প্রতি ইউনিটে কত? 8 দুগুণে 16, 2 টাকা। 2 টাকা। হ্যাঁ, নুরুদ্দিন ভাই, আপনার ওই প্যাকেটটা দিয়ে গেছে আমার কাছে। হ্যাঁ, তালেব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, জি জি, ঠিক আছে, ওকে। রবিতে আছে। ওকে, দেখেন আপনি আনসার আগে বলে দিতে পারবেন, আনসার কত ডিফারেন্স হবে। আপনার 2 টাকা করে রেট, তাহলে কত ইউনিট হাতে থাকবে? 60 ইউনিটস, 6 দুগুণে 1200। এই 60 ইউনিট অ্যাবজর্পশন কস্টিং 2 টাকা করে বেশি দেখাবে, আর ভেরিয়েবল কস্টিং 2 টাকা করে 120 টাকা।
কম দেখাবে, এই 120 টাকা এটাই ডিফারেন্স, কস্টিং এর প্রফিট বেশি হবে, ভেরিয়েবল কস্টিং এর প্রফিট কি হবে? কম হবে। কম হবে। এখন বেসিক ফিলোসফিটা আমি বলি, যখন প্রোডাকশন এবং সেলস সমান হয় তখন অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং এর প্রফিট কি হবে? সেম হবে। সেম, অর্থাৎ যত ইউনিট তৈরি হবে তত ইউনিট পুরোটাই যদি বিক্রি হয়, পুরোটা সেল হয়ে গেলে প্রফিট সেম, কিছু না থাকলে কি হবে? দুই মেথডে প্রফিট কি হবে? সেম হবে। সেম হবে। কিন্তু যদি প্রোডাকশন বেশি হয় সেলস কম হয়, অর্থাৎ এন্ডিং ইনভেন্টরি থেকে যায়, তাহলে যেহেতু অ্যাবজর্পশন কস্টিং কি করে, আপনার ফুল হচ্ছে কস্ট মেথড, কস্ট বেশি দেখায়, কস্ট রাইট ফুল কস্ট দেখায়, কাজে তাদের প্রফিটটাও কি হবে? বেশি হবে। কেন বেশি হবে? কারণ কারণ তারা বিক্রি করেছে যখন, তখন সে কস্টটাও মাইনাস করে দিয়েছে, মানে কস্টটাও ওটার মধ্যে ইনক্লুড করে দিয়েছে। এটাকে কি বলে আপনারা জানেন? ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডিফার্ড করা বাট অথবা ক্যারি ফরওয়ার্ড। স্যার কনসেপ্টটা এমন যে খরচটা আমি এখন করেছি বাট অ্যাডজাস্টমেন্ট করব পরে, পরে যখন বিক্রি হবে তখন অ্যাডজাস্ট করবে খরচ। ওই যে ম্যাচিং প্রিন্সিপল বলছেন, ম্যাচিং প্রিন্সিপল। জি স্যার, কস্টের সাথে প্রফিটের ম্যাচিং, মানে সরি রেভিনিউ এর ম্যাচিং, রেভিনিউর সাথে কস্টের ম্যাচ করা, রাইট। তো আমি যেহেতু সেলস করছি না, সেহেতু কষ্ট কি দেখাবো? কস্টও দেখাবো। এটা হচ্ছে অ্যাবজর্পশনের সিস্টেম। মার্জিনালে হচ্ছে এটা ফিক্সড কস্ট, এটা একটা সার্টেন পিরিয়ডের পর অ্যাড করতে হবে, এটা এখন অ্যাড করা যাবে না, এটা আমার প্রোডাক্টে কোনো ভ্যালু অ্যাড করবে না, এগুলো ধরো আর কি। রাইট। তাহলে এই যে 120 ডিফারেন্স দেখেন, আপনি আনসার দেখলে বুঝতে পারবেন যে এই 120 ডিফারেন্সটা হবে জুন 2020। ওই যে যেটা বললাম যে অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট 400 হলে এখানে 120 বাদ দেন, বাকিটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং এর প্রফিট বা মার্জিনাল কস্টিং এর। কারণ ডিফারেন্স ওই 120 হবে। 60 ইউনিট হাতে পড়ে আছে, 2 টাকা করে যে ফিক্সড ওভারের, একজন দেখাচ্ছে, একজন মানে দেখায়নি, অ্যাবজর্পশন কস্টিং দেখাইছে, ভেরিয়েবল কস্টিং দেখায়নি। তো এই কারণে প্রফিটটা বেশি হবে। এখন আপনি অঙ্কটা দেখেন বাসায়। আর মোটামুটি সবগুলোই হলো। বাদ থাকলো কি, সেগুলো নিয়ে আমরা আগামীতে বসতে পারি। বাদ থাকলো হচ্ছে আচ্ছা, তাহলে এই অঙ্কটাতে আমরা কোয়ার্টারলি আমাদের অঙ্কটা করছি, আমাদের রিকোয়ারমেন্টে কিন্তু স্পেসিফিক বলা নাই যে ক্যালকুলেট দ্য প্রফিট ইউজিং জাস্ট বলা আছে, বাট কোয়ার্টারলি করো বা। ঠিক আছে স্যার, ধন্যবাদ, আমি আইতে বাসায় করি। আচ্ছা, কোয়ার্টারলি বলতে আপনি যেটা বলতে চাইলেন, কোয়ার্টারলি বলতে মানে যেমন আমাদের যেমন রিকোয়ারমেন্টে যে আমাদের বলা আছে যে ফর এক্সাম্পল এই নাম্বারটা যে ক্যালকুলেট দ্য প্রফিট ইউজিং অ্যাবজর্পশন কস্টিং, বাট জাস্ট এখানে লাস্টের লাইনটা দিয়েছে বলে আমাদের ওই যে ওই রিকোয়ার আগের প্যারার, তার মানে আমাদের কোয়ার্টারলি করতে হবে। আপনি অঙ্ক কি দিয়ে করবেন? সেলস দিয়ে। আচ্ছা, শুরু করে কি দিয়ে? আমরা সেলস দিয়ে শুরু করি, রাইট। কত ইউনিট সেল হয়েছে ফার্স্ট কোয়ার্টারে? 160। তাহলে 160 ইউনিট কত করে বিক্রি হয় দেওয়া আছে? দরকার নেই, কারণ সেলিং প্রাইসটা আমাদের দেওয়া আছে 20 টাকা করে দেওয়া আছে। ও আচ্ছা, সেলিং প্রাইস দেওয়া আছে, আর দেওয়াই তো আছে। কারণ কত ইউনিট এখানে অঙ্কের তথ্য দেওয়া আছে কতটুকু সময়ের জন্য? 1 বছরের জন্য। 1 বছরের জন্য। তাহলে 1 বছরের জন্য দেওয়া আছে, সেলস করছে 16,000 টাকায় 800 ইউনিট, তাহলে প্রতি ইউনিটের দাম কত? 20 টাকা করে। অথবা আপনি ডিফারেন্টলি চিন্তা করতে পারতেন, তাহলে 1 ইউনিটের দাম হচ্ছে 20 টাকা, তাহলে কত ইউনিট বিক্রি হয়েছে? 160 ইউনিট। 160 ইউনিট 20 টাকা করে যদি হয় কত হবে? 3200 টাকা। বুঝতে পারছেন? জি স্যার। আপনি দেখবেন আপনাকে যেটা করতে হবে, আপনার কনসেপ্ট মাথায় কি থাকবে? আমার অঙ্ক শুরু করবো কি দিয়ে? প্রথম আমি যেটা করব, আমি আপনাদের অঙ্কটা করাইছিলাম, দেখবেন খেয়াল করে। প্রথম ইউনিট কস্ট বের করে নেবেন। একটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং, একটা ভেরিয়েবল কস্টিং। ইউনিট কস্ট কিভাবে বের করবেন? আপনি এভাবে লিখবেন যে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট। ইএস সিস্টেমে শুধু ভেরিয়েবল কস্টটা আসবে, ভেরিয়েবল কস্টিং সিস্টেমে। আর অ্যাবজর্পশন কস্টিং এর সিস্টেমে ভেরিয়েবল কস্টও আসবে, আবার কি ফিক্সড কস্ট আসবে। এভাবে শুরু করবেন অঙ্কটা। এই যে দেখেন, প্রোডাকশন কস্ট, ভেরিয়েবল আর ফিক্সড, ম্যাটেরিয়াল লেবার সব এর ভিতরে দিয়ে দেওয়া আছে। তাহলে ভেরিয়েবল কস্ট দেখেন এখানে 6400 কত ইউনিটের জন্য? 800 ইউনিটের জন্য। 6800 কে 800 দিয়ে ভাগ করেন, কত হবে? 8 হবে না?
জি স্যার 8 টা 64 তাহলে প্রতি ইউনিটের ভেরিয়েবল কস্ট কত করে? 8 টাকা 8 করে পেয়ে গেলেন। ফিক্সড কস্ট কত আমরা আগে বলছি 1600 ভাগ 800 2 করে। তাহলে মোট কস্ট কত? টোটাল কস্ট যদি আমরা বলি প্রোডাকশন কস্ট কত? অ্যাবজর্পশনে 10 টাকা 10। আর ভেরিয়েবল কস্টে কত? 8 করে। 8 টাকা। এই তো শেষ। এখন আপনি অঙ্ক করবেন। আপনি অঙ্ক জানেন ইনকাম স্টেটমেন্ট কিভাবে করতে হয়, সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করে? প্রোডাকশন কস্ট প্লাস বিগিনিং মাইনাস এন্ডিং। বিগিনিং যেহেতু অঙ্কে নাই, শুধু প্রোডাকশন কস্ট থেকে আপনি এন্ডিংটা বাদ দেবেন। যখন আপনি অ্যাবজর্পশন কস্ট করবেন তখন আপনি পুরো 10 টাকা ধরবেন, যখন আপনি ভেরিয়েবল কস্ট করবেন শুধুমাত্র 8 টাকা ধরবেন। ক্লিয়ার? জি স্যার। এইভাবে করবেন। আপনি বাসায় অঙ্কটা করেন, যদি আটকায় যান আমি আগামী ক্লাসে আরেকটা সেশনে আবার দেখাবো। আর আশরাফি আপনার একটা অঙ্ক আমি দেখাতে পারলাম না আজকে। ধন্যবাদ। ওকে স্যার, সমস্যা নাই। নেক্সট ক্লাস কবে দিবেন? আপনি দিছিলেন কোনটা আরেকটা? এই অঙ্কটা এইটা না? স্যার এটার সেনসিটিভিটি পার্ট বি। ওকে ওকে, এটা আমি দেখাবো আগামী দিন, এটা দেখাবো। ঠিক আছে ওকে স্যার, নেক্সট ক্লাস কবে নেবেন? নেক্সট হচ্ছে আজকে হচ্ছে 20 না? কি বারে নেব? রবিবারে নিলে সমস্যা? কোনো সমস্যা নেই স্যার, আমাদের এখন কোনো ক্লাসেস হচ্ছে না। তাহলে দেখি আমরা রবিবারে একটা শিডিউল করতে পারি কিনা 15টার সময়। হ্যাঁ ওকে স্যার। তাহলে রবিবারে 15টার সময় আপনার এই প্রবলেমটা দেখাবো। আর হচ্ছে আশিক সাহেব দেখাইছেন 2019-এর 3-এর, এটা দেখাবো। আরেকটা অঙ্ক ছিল স্যার আমার প্রবলেম, ওটা গ্রুপে দিয়ে দেন, গ্রুপে দিয়ে দেন, আমি আবার ইয়ে করবো। হ্যাঁ ঠিক আছে, আরো যদি কোনো প্রবলেম থাকে গ্রুপে দিয়ে দেবেন। কোন গ্রুপে স্যার? আপনি আপনার ইয়েতে দিন, হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিন তাহলে হবে। ওকে স্যার, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। হ্যাঁ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপনার অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।